সমুদ্রপ্রেমী মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। আর যে সমস্ত মানুষেরা সমুদ্রকে ভালোবাসেন তারা কিন্তু খুব বেশি দিন পর্যন্ত সমুদ্রকে না দেখে থাকতে পারেন না। আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে দীঘা আর মন্দারমণি হলো খুবই প্রিয় দুটো ডেস্টিনেশন, যেখানে মন ভরে সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করা যায়। মন্দারমণিতে বেড়াতে গিয়েই একবার এক পরিবারের সাথে ঘটে গেছিল এক ভয়ঙ্কর ঘটনা। আর সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। তো কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের সকলের ভীষণ ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু সত্যি একটা ভীষণই ভয়ের ঘটনা। আর এই ঘটনা আমি যে কটা কথা বলবো সেটা কিন্তু প্রত্যেকটাই সত্যি, এবং যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি এটাও বলেছেন যে এই ঘটনার সাক্ষী কিন্তু শুধু ওনারা নয়, আরও দুটো ফ্যামিলি কিন্তু ছিল। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসেই পাঠিয়ে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমাদের এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক, অলৌকিক ঘটনাগুলোই বলা হয়। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা কলকাতা থেকে সন্দীপ শেঠিয়া লিখে পাঠিয়েছেন। সন্দীপ শেঠিয়াজি বেসিক্যালি রাজস্থান থেকে বিলং করেন, ওনারা রাজস্থানী। তো ওনারা বহু বছর আগেই, মানে এই সন্দীপবাবু যখন অনেক ছোট, যখন ক্লাস ওনার 7-8, তখন ওনারা রাজস্থান থেকে কলকাতায় শিফট করে যায় ওনার বাবার বিজনেসের কাজের জন্য। তো সেই সময় থেকে কলকাতায় থাকার সুবাদে ওনাদের এই বাংলা কালচারের সাথে পরিচয়, বাংলা ভাষা শেখা, বাংলার খাবার দাবার, বাংলার যে সংস্কৃতি সেগুলোর সাথে ওনার একটা ইন্ট্রোডিউস হয়। এবং ওনারা বেসিক্যালি রাজস্থানী হলেও ওনারা কিন্তু এই বাঙালি কালচার, বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি পুজো পার্বণ এগুলোকে ওনারা খুব এনজয় করেন। ছোটো থেকেই সন্দীপবাবু খুব এনজয় করতেন। এবং সন্দীপবাবুর যার সাথে বিয়ে হয় তিনি কিন্তু বাঙালি। তো এই বাঙালি বউ বিয়ে করার পরে সন্দীপবাবু যেটা ইমেলে লিখেছেন যে উনি বাংলাটা জাস্ট লিখতে অতটা ভালো পারেন না, বাট বাংলা বলতে, বাংলা মুভি দেখতে, বাংলা কন্টেন্ট শুনতে ওনার ভীষণ ভালো লাগে। তো তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো উনি ওনার জীবনের একটা সত্যি ঘটনা শেয়ার করেছেন, এবং উনি ইমেলটায় ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই কিন্তু আপনাদেরকে ঘটনাটা বলছি। ঘটনাটা মানে ঘটেছিল 2016 সালে। তো বুঝতেই পারছেন খুব বেশি পুরনো ঘটনা এটা নয়। তো ওনার খুব মানে সমুদ্র জিনিসটা ওনার খুব ভালো লাগে। এবং যখন ওনারা রাজস্থান থেকে কলকাতায় এসেছিলেন, তো সেই সময় উনি মানে ওই আসার পরের 1 বছর পরে ওনারা দীঘা ঘুরতে গেছিলেন। এবার সেই দীঘা ঘুরতে গিয়ে সমুদ্র দেখা হচ্ছে ওনার জীবনের প্রথম সমুদ্র দর্শন। আর সেই প্রথম সমুদ্র দর্শন করে ওনার দীঘা এত ভালো লেগেছিল যে তারপর থেকে সময় সুযোগ পেলেই কিন্তু উনি দীঘা যেতেন। এবার দীঘা যেতে যেতে মনে হলো যে দীঘা তো অনেকবার এলাম, তো মন্দারমণির নাম উনি অনেকবারই শুনেছিলেন, কিন্তু কোনোদিনও মানে এর আগে কখনো উনি মন্দারমণি যাননি। তো সেই জন্য মনে মনে ভাবলেন যে ঠিক আছে এবার একদিন মন্দারমণি যাওয়া যাবে। তো উনি তখন বিয়ে করেছেন এবং ওনার একটা ছোট মেয়ে রয়েছে। তো এই সন্দীপবাবু, ওনার স্ত্রী এবং ওনার মেয়ে তিনজনে মিলে মন্দারমণি যাওয়ার একটা প্ল্যান হলো। এবার বাড়ি থেকে ওনারা গাড়ি নিয়েই বেরিয়েছিলেন, ওনাদের নিজস্ব যে গাড়ি ছিল। তো সেই 4 হুইলার ড্রাইভ করে ওনারা কলকাতা থেকে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যে সন্দীপবাবু, তো উনি যখন এসেছিলেন রাজস্থান থেকে, যখন ওনারা কলকাতায় এসেছিলেন, তো আমি বলেছিলাম যে ওনার বাবার বিজনেস ছিল, এখানে বিজনেসটা স্থাপন করেন। তো উনি কিন্তু পরবর্তী সময় ওনার বাবারই বিজনেসটা নিজে আর কি রান করতেন। ঠিক আছে।
এবার সেই বিজনেসের থ্রুতেই প্রচুর লোকের সাথে জানা চেনা হতো কলকাতাতে। তো সেখানেই একবার একটা লোকের কাছে শোনেন যে মানে সেই লোকটি আর কি বলে যে তার পরিচিত একজন, সেও আর ওনাদের আত্মীয়, তো তার মন্দারমণিতে একটা প্রপার্টি রয়েছে, ঠিক আছে, এবং সে কর্মসূত্রে ইউকেতে থাকে। এবার যেহেতু মন্দারমণিতে তার একটা প্রপার্টি রয়েছে, সে ইউকেতে মোটামুটি সেটেল করে গেছে, তো সেই জন্য সে ভাবছে যে ভেবেছিল যে তার যে প্রপার্টিটা রয়েছে খুব বিশাল বড় প্রপার্টি নয়, বা যথেষ্টই বড় সেটা হোটেল করার জন্য বা রিসর্ট করার জন্য আদর্শ। তো সেই জন্য উনি নিজে এসে ওনার মন্দারমণির মানে মেন যে জায়গাটা যেখানে সব পরপর পরপর যে হোটেলগুলো রয়েছে সেই জায়গা থেকে একটু দূরে, মানে ওনার প্রপার্টিটা ছিল একটু দূরে বিচ থেকে, মানে ওই কত হবে 700 800 900, মানে 1 কিলোমিটারেরও কমই হবে প্রায়, বা খুব বেশি হলে 1 কিলোমিটার হবে। সেখান থেকে আর কি মানে ওই বিচ থেকে 1 কিলোমিটার মাত্র দূরে একটা ওনার প্রপার্টি ছিল, এবং সেখানে উনি একটা জাস্ট 5টা গেস্ট রুম রয়েছে, মানে ছোট ছোট 5টা রিসর্ট। রিসর্ট বলতে একটা রুম, একটা বারান্দা মতো, একটা ছোট্ট কিচেন, মানে কেউ যদি চায় খুব সামান্য কিছু কুক করেও খেতে পারবে, তার সাথে যেরকম বাথরুম থাকে এরকম একটা 5টা ওরকম ছোট ছোট রিসর্টের মতো উনি করেন পুরো প্রপার্টিটা জুড়ে। যেহেতু খুব বিশাল বড় প্রপার্টি নয়, তো ওই জায়গায় মাত্র 5টাই আর কি উনি করেন। এবার যেহেতু উনি অনেকটা জায়গা ছেড়ে ছেড়ে করেছিলেন, তো সেই জন্য ওখানে 5টা মতো রিসর্টই হয়েছিল। 5টা আর কি ঘর ওরকম, মানে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট ঘর যেখানে একটা বড় বেডরুম রয়েছে, একটা বারান্দা রয়েছে, আর ওরকম কিচেন বাথরুমের সেট আপ সব রয়েছে, এরকম 5টা। এবারে সেইটা উনি একজনের মারফত শোনেন এবং বলে যে উনি আবার উনি যেহেতু ইউকেতে কাজ করেন, তো উনি এই পুরো বেসিক সেট আপগুলো করে একজনকে ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়ে উনি চলে গেছেন আবার ইউকে, যেহেতু উনি ওখানে কাজ করেন, আমার কাজে জয়েন করেছেন। তো ওনার পক্ষে বিভিন্ন প্ল্যাটফর্মে আর কি যেখানে যেখানে হোটেল সেল হয় বা বুকিং হয়, তো সেখানে উনি তখনও কিছু করে উঠতে পারেননি। তো যাই হোক, মানে সবাই চেনা জানার মধ্যে ব্যাপারটা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং ওয়ার্ড অফ মাউথে যেটুকু পাবলিসিটি হয়েছে। এবারে যেহেতু সন্দীপবাবুর সমুদ্র ভীষণ ভালো লাগে এবং উনি মন্দারমণির ব্যাপারে শুনেছিলেন কিন্তু কোনোদিনও উনি মন্দারমণি যাননি, তো উনি যখন ওনার বিজনেসের সেই পরিচিত লোকটির মুখে মন্দারমণির সেই রিসর্টটার কথা শুনলেন, তো উনি ভাবলেন যে বাহ বেশ ভালো। আর মোটামুটি রিসর্টে একটা ছোট্ট পুল মতো জায়গা রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে, আর যা পরিবেশ উনি শুনলেন, কিছু ছবিও ওনাকে মোবাইলে দেখিয়েছিল, তো উনি ভাবলেন যে যে প্রাইসটা আর কি রেখেছিল, তো সেই প্রাইসটা ঠিকঠাকই প্রাইস, মানে ওই প্রাইসে যদি কোনো রিনাউন্ড রিসর্টে থাকতে হয় তাহলে তার থেকে একটু বেশি প্রাইসই হয়তো পড়বে। তো উনি বললেন যে ঠিক আছে, আমার তো বেশ ভালো লাগলো, আমি আমার স্ত্রীর সাথে কথা বলি, আমরা মানে আমি 2-1 দিনের ভিতরে কনফার্ম করছি। তো উনি ওনার স্ত্রীকে এসে বলেন সন্দীপবাবু যে এরকম একটা রিসর্ট রয়েছে খুব ভালো। তো ওনার স্ত্রীও বললেন বাহ এরকম তো খুবই ভালো, আমরা তো সবসময় গিয়ে হোটেলেই উঠি, তো এরকম একটা রিসর্টে থাকবো, মানে বেশ ফাঁকা ফাঁকা পরিবেশ, সুন্দর একটা পুরো ছোট ওই পুরো বাড়িটা আর কি ওনাদেরকে দিয়ে দেবে, যতই একটা রুম থাকুক, ওর রুমগুলো কিন্তু বেশ বড় বড়। এবার মোটামুটি আর কি ওনারা খুব বিশাল একদম হাই এক্সপেকটেশন রাখেনি, তো মোটামুটি সেই কথা চিন্তা করে উনি টাকা পয়সা ওই ভদ্রলোকের হাতেই দিয়ে দেন এবং দিয়ে মোটামুটি 3 দিনের জন্য এই একটা রিসর্ট বুক করেন। আর ওই রিসর্ট থেকে বেরিয়ে আপনারা হয়তো অনেকে জানবেন যে মানে মেন যেখানটায় আর কি মন্দারমণির রিসর্টগুলো রয়েছে সেখান থেকে একটু এগিয়ে গিয়ে, মানে কিছুটা এগিয়ে গিয়ে একটা সামনে একটা গলি পড়বে, একটা চায়ের দোকান রয়েছে, একটা এটিএম রয়েছে, সেখান থেকে বাদিকে গেলেই কিন্তু রিসর্টটা, মানে খুব একটা দূরে নয়, মানে হাঁটা পথে হয়তো 6-7 মিনিট লাগবে বিচে আসতে, এর বেশি নয়। এবার মোটামুটি আর কি বেশ ভালোই, এবং তাও কিন্তু ওনারা মনে মনে খুব যে একদম হাই এক্সপেকটেশন রেখে গেছিল, কারণ পয়সাটাও খুব একটা বেশি নয়। মানে প্রথম দিকে ওনারা ভেবেছিলেন যে মানুষ আর কি পছন্দ করবে, যারা যারা আসবে ভালো বলবে, ভালো রিভিউ দেবে, তো তারপরে ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং করবে তাদের এই রিসর্টটাকে। যাই হোক, তো নির্দিষ্ট দিনে ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। এবার বেরিয়েছেন যখন, তখন ওনারা মনে মনে ভাবছে যে এবার একটু অন্যরকম থাকা হবে, মন্দারমণিটা ঘোরা হবে, এবং ওনারা মন্দারমণি থেকেও আশেপাশে 2-1টা জায়গায় যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু মেনলি এটা ছিল একটা লেজার ট্রিপ, যে ওখানে যাবে একটু সমুদ্রের হাওয়া টাওয়া খাবে, ওই রিসর্টটায় থাকবে, এইরকম খুব বিশাল অ্যাক্টিভিটি ফুল কিন্তু ওনাদের ট্যুর ছিল না। এবার এভাবে ওনারা নির্দিষ্ট সময় গিয়ে পৌঁছলেন। এবার ওনাকে যে ঠিকানাটা দিয়েছিল, তো সেই ঠিকানা ধরে ওনারা যান এবং
যাওয়ার পরে বুঝতে পারে যে জায়গাটা না মানে মেন যেটা মন্দারমণির যে জায়গাটা 2016 সালে এখন আরও বেড়েছে, কিন্তু 2016 সালে তখনও কিন্তু মানে মন্দারমণির আউটস্কার্টে এত কিন্তু হোটেল বা রিসর্ট কিছু ছিল না। যাই হোক, তো ওনাদের মনে হলো যে ঠিক আছে 6-7 মিনিট মতো হেঁটে লাগবে, তো ওনারা ভাবেন যে ভালো, যদি রিসর্টটা ভালো হয় তাহলে সব কিছুই ভালো হয়ে যাবে। এবার ওনারা যখন রিসর্টের কাছে এসে পৌঁছন, ওনারা দেখেন যে যে ছবিতে যেটা রিসর্টের ছবি দেখেছিল একদম সেরকমই দেখতে, এবং বরং আরও বেশি সুন্দর লাগে। মানে ছবিতে যা দেখেছিল আর অ্যাকচুয়ালি যখন রিসর্টটার ওনারা কাছে গিয়ে পৌঁছন গাড়ি নিয়ে, দেখছে বেশ সুন্দর। আর যে ইন্ডিভিজুয়াল যে ছোট ছোট বাংলোগুলো রয়েছে একটা বেডরুমের, এরকম মাত্র 5টা রয়েছে, মানে এরকম ইন্ডিভিজুয়াল রিসর্ট। আর জায়গাটায় কিন্তু বেশ সুন্দর, মানে প্রচুর গাছগাছালি দেওয়া রয়েছে, ভিতরে একটা ছোট পুল রয়েছে। আর বিল্ডিংয়ের যে রিসর্টের যে বাড়িগুলোর যে কোয়ালিটি, এবং বাইরে থেকেও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম টিপটপ। দেখে মনেই হবে না যে এইটা মানে এই রিসর্টটা সেরকমভাবে এখনও লোকজন যে থাকছে না বা সেভাবে যে এখনও পরিচিতি লাভ করেনি, কিন্তু সেটা না হলেও রিসর্টটা করতে কিন্তু খুব সুন্দর করে খরচাপাতি করে রিসর্টটা বানানো হয়েছে, আর খুব সুন্দর ওয়েল মেনটেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওনারা যখন ওনাদের ঘরে ঢোকেন, ঢুকে দেখছে যে বিশাল বড় বেডরুম, মানে বেডরুমটা এতটা বড় যে হোটেলে যদি কোনো একটা হোটেল রুমকে আমরা চিন্তা করি, প্রায় 3টে হোটেলের রুম হয়তো ওই একটা বেডরুম প্লাস ওই বারান্দাটার মধ্যে হয়তো 3টে হোটেলের বেডরুম ঢুকে যাবে, এত বড় রুম। বারান্দাটাও খুব সুপ্রশস্ত, ভিতরে খুব সুন্দর ব্যবস্থাপনা করা রয়েছে। ছোট্ট একটা কিচেন সেটআপের মতো একটা সাইডে করে একটা ছোট্ট জায়গারও তো মতো করা রয়েছে, সেখানে একটা ইন্ডাকশন ওভেন দেওয়া, মানে কেউ চাইলে খুব সামান্য কিছু ডিমের অমলেট হোক বা চা কফি হোক অ্যাটলিস্ট করে খেতে পারবে। তো খুব ওনাদের ভালো লাগে, বাথরুমটাও বেশ বড় সড়ো সুন্দর, সমস্ত রকমের ব্যবস্থা আছে। আর যেহেতু ভদ্রলোক বাইরে থাকতেন, তো ওনার রুচিটাও বেশ ভালো, উনি নিজে ডিজাইন করেছিলেন, নিজে আর কি ঠিক করেছিলেন যে বেশ জায়গা নিয়ে বানাবো। মানে মানে ওইটা যে যে জায়গা ছিল সেখানে মানে সন্দীপবাবু যেটা লিখেছেন যে চাইলে ওখানে হয়তো আরও বাংলো তুলে দেওয়া যেত, এত গাছগাছালি রয়েছে, কিন্তু উনি সেই পরিবেশটাকে ইনট্যাক্ট রাখার জন্য উনি মাত্র 5টা ছোট ছোট ওরকম বাংলো করেছেন। তো ওনাদের খুব ভালো লাগলো, এবং ওনারা দেখছেন যে খুবই সুন্দর, কিন্তু ভাবছে ওনাদের পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেছে। তো ওনারা ভাবছেন যে আমরা কি একাই থাকবো। তো ওখানে একজন ম্যানেজার মতো ছিলেন, তো তিনি বললেন যে না না, আপনারা একা নয়, আরও দুটো ফ্যামিলি আছে এখানে, আর বাকি দুটো রুম ফাঁকাই আছে, যেহেতু কেউ এখনো সবে শুরু হয়েছে, মাত্র 3 মাস হয়েছে শুরু হয়েছে আর কি। তো 3 মাসে কতই বা ট্যুরিস্ট এসেছে, মানে রুমগুলো মানে প্রায় নতুনই বলা যেতে পারে। খুব ভালো আর কি লাগে ওনাদের, এবং ওনারা জিনিসপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে ওনারা চাটাকে বিচের উদ্দেশ্যে বেরিয়ে যান। এবার যেহেতু ওনাদের মন্দারমণিটা সেবার প্রথমবারের জন্য সন্দীপবাবু এসেছিলেন, ওনার পুরো ফ্যামিলি আর কি, তো ওনার খুব ভালো লাগে, বেশ সুন্দর লাগে, আর উনি ভীষণ সমুদ্র ভালোবাসেন। তো ওনার খুব আনন্দ হয় আর কি। ওনারা তারপরে একদম ডিনার ঠিনার করে রাতের বেলা আবার রিসর্টে আসে। এবার রাতের বেলা রিসর্টটা কিন্তু আরও সুন্দর লাগছে, মানে রিসর্টের মধ্যে যে প্রচণ্ড মানে চারিদিকে যে একদম জোরালো আলো আছে তা নয়, কিন্তু ওই গাছে গাছে নিচে করে করে সুন্দর করে আলো দেয়া, সেটা একটা এফেক্ট সৃষ্টি করছে, মানে আলো আধারিত একটা মানে মনোময় পরিবেশ লাগছে। তো ওনারা না মানে বাইরে ওই বারান্দার ওখানটায় বা সামনে প্রত্যেকটা ওরকম ইন্ডিভিজুয়াল রিসর্টের সামনে না একটা করে বসার জায়গা রয়েছে, মানে জাস্ট যাতে কেউ একটু ঘরের বাইরে এসে বসতে পারে, ওই গাছগাছালির মধ্যে সামুদ্রিক যে হাওয়াটা সেটাকে উপভোগ করতে পারে, সেরকম সুবন্দোবস্ত করা ছিল। এবার ওনারা মোটামুটি কিছুক্ষণ গল্প করেন, এবং যেহেতু ওনাদের মেয়ে ছোট ছিল, তো কিছুক্ষণ পরে ওনার মেয়ের ঘুম এসে যায় যথারীতি, এবং উনি ওনার স্ত্রী দুজনে মিলে রুমের ভিতরে যায় এবং ওনার মেয়েকে ঘুম পাড়িয়ে দেয়। এই পর্যন্ত কিন্তু সমস্ত কিছু একদম সুন্দরভাবে চলছে, আর সব কিছু খুব ভালো। আর ওনাদের আর কি যে রিসর্টটা ছিল, সেই রিসর্টে না একটা সুবিধে ছিল, সেটা হচ্ছে যে ওই রিসর্টে ব্রেকফাস্ট যেটা ছিল সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, মানে প্রত্যেকটা গেস্টকে ওখানে ব্রেকফাস্টটা কিন্তু ওই রিসর্টের তরফ থেকে যে ম্যানেজার ছিল সে আর কি একটা ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করে দেয়, এবং তার আগের দিন সব জিজ্ঞেস করে নেয় যে সকালবেলা কে কীরকম খাবে, কেউ রুটি খেতে চায় বা কেউ লুচি খেতে বা কেউ ব্রেড খেতে চায়, কীরকম ডিম খাবে, অমলেট খাবে না এগ বয়েলড খাবে, মোটামুটি জেনে ঠেনে নিয়ে যায়। তো ওনাদের সব কিছু ব্যবস্থাপনা খুব ভালো লাগে, এবং এই রাতের বেলা ঘুমানো পর্যন্ত কিন্তু সমস্ত কিছু একদম ঠিকঠাকই চলছিল। কিন্তু তখন ওনারা জানতেন না
যে অ্যাকচুয়ালি ওনাদের সাথে কি ঘটতে চলেছে, বা ওনারা যে রিসর্টে আছেন সেই রিসর্টটায় অ্যাকচুয়ালি কি। ঠিক আছে, ওনারা কিন্তু তখনও জানতেন না। এবারে সন্দীপবাবু এবং ওনার ওয়াইফ ওনার মেয়েকে রুমে ঘুম পাড়িয়ে দেন, এবং ঘুম পাড়ানোর পরে তো দুজনে ভাবলেন যে ওনাদের একদম যে রিসর্টটা রয়েছে ঠিক তার সামনেই ওই বসার জায়গাটা। তো ওনারা ভাবলেন যে ঠিক আছে, মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমরা একটু বাইরে বসে গল্প টল্প করি, তারপরে আমরা ঘুমোবো। তো ওনারা দুজনে বাইরে বসে একটু গল্প করছেন। তো এমন সময় ওনারা মানে কিছু একটা পারিবারিক বিষয় নিয়ে ডিসকাস করছিলেন স্বামী স্ত্রী। তো দেখেন যে ওনার মেয়ের বয়স তখন হচ্ছে ওই 5-6 ওরকম, তখনও 6 কমপ্লিট হয়নি আর কি। তো ওনার মেয়ে সামনের বারান্দাটায় এসে, মানে যেখানটায় আর কি ওনারা গল্প করছেন তারপর থেকে একটু সামান্য স্পেস, তারপরেই ওনাদের ওই রিসর্টের বারান্দাটা। তো বারান্দায় এসে দাঁড়িয়েছে। তো প্রথমে সন্দীপবাবুর চোখ গেছে, তো উনি ভেবেছেন যে ওনার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে পড়েছে। তো উনি মেয়েকে বলছেন, কি ব্যাপার, তুমি ঘুম থেকে উঠে পড়লে কেন, আর তুমি এখানে এসছো, তোমার কি কিছু দরকার? তো তখন না মানে ওনার স্ত্রীও চোখটা গেছে ওদিকে, যে হঠাৎ করে মেয়ে উঠে গেছে। তো তখন ওনার স্ত্রী বলছে যে ঠিক আছে, ওর হয়তো ঘুম ভেঙে গেছে, ও একটু আমাদের সাথেই বসুক, তারপরে আমরা একসাথে আর 10-15 মিনিট পরে আমরা সবাই একসাথেই ঘুমিয়ে পড়বো। তো ওনার স্ত্রী মেয়েকে ডাকছে যে এখানে আয়, একটুখানি বস, ভালো লাগবে, তারপরে আবার আমরা যাচ্ছি। মানে ওই রিসর্টটা এত সুন্দর, মানে ওনারা বাইরে বসে বসে ওই সময়টা ওরা উপভোগ করছে, আর সেদিনকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এটা শুনে ওনার মেয়ে কি করেছে, ওনার মেয়ে আর আসেনি, ওনার মেয়ে আবার ঘরে ঢুকে গেছে। তো তখন সন্দীপবাবু স্ত্রী বলছে চলো, ও ঘুমোবে না আমরা না গেলে। তো সন্দীপবাবু বলছে ঠিক আছে চলো। তো ওনারা ওখান থেকে উঠে আসেন, এবং উঠে এসে বারান্দার সামনে প্রত্যেকটা আর কি বাংলোরই সেম ডিজাইন, মানে ওই রিসর্টগুলোর আর কি, রিসর্টের যে বাংলো সেটার কথাই আর কি বলছি। তো উনি কি করেন, একটা বড় কাঠের দরজা রয়েছে, এবং কাঠের দরজার পরে একটা কোলাপসিবল গেট রয়েছে। তো দুটোই দিয়ে দেন, এবং দিয়ে ঘরে যখন গেছে, মানে এই ওনার মেয়ের ঘরের ভিতরে ঢুকে যাওয়া আর ওনাদের ঘরে আসার মধ্যে ডিফারেন্স হচ্ছে ধরুন 2 মিনিটের, ম্যাক্সিমাম 2 মিনিটের। তো ওনারা দরজায়, ওনার স্ত্রী ভিতরে ঢুকেছে, বেডরুমের ভিতরে ঢুকেছে, তো দেখছে ওনার মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো ওনাদের একটু অবাক লাগে যে মেয়ে এই জেগেছিল আবার এরকম অকাতরে ঘুমিয়ে পড়লো। সাধারণত ওনার মেয়ে কিন্তু অত তাড়াতাড়ি ঘুমোতে পারে না, মানে একবার যদি ওর ঘুম ভেঙে যায়, ও যদি উঠে পড়ে বিছানা থেকে, তার ওই 2 মিনিটের মধ্যে সে আবার গিয়ে ওরকম অকাতরে ঘুমিয়ে পড়বে, এটা খুব একটা হয় না। কিন্তু যেহেতু ওনারা ওই দিনই জার্নি করে এসেছিলেন, তো সন্দীপবাবু এবং ওনার স্ত্রী মনে করেন যে হয়তো আবার ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড আছে, ঘুমিয়ে পড়েছে। যাই হোক, তো ওনারাও জল টল খেয়ে ঘুমিয়ে পড়েন। এর কিছু সময় পরে যখন ওনারা দুজনেই ঘুমিয়ে গেছেন, তো প্রথমে সন্দীপবাবু স্ত্রীর ঘুম ভাঙে। ঠিক আছে, ওনার স্ত্রীর যখন ঘুম ভাঙে, তো ওনার স্ত্রী দেখছে যে ওনারা না কি করেছিল, ঘরের মধ্যে মেন লাইটটা বন্ধ করে দেয়, এবং যেহেতু ঘরটা অনেকটাই বড়, তো সব লাইট বন্ধ করে দিলে ঘরটাও খুব ঘুটঘুটে অন্ধকার লাগবে, আর জানলা রয়েছে একটা বড়, কিন্তু জানলার উপরে মোটা 2 রকমের পর্দা দেয়া, মানে 2 ধরনের কার্টেন রয়েছে, একটা মেন কার্টেন আর একটা শেয়ার কার্টেন। তো ওনারা পর্দা টর্দা সরায়নি, রাতের বেলা ঘুমোবে। তো ঘরের কোণার দিকে একটা সুন্দর ফ্লোর ল্যাম্প ছিল, সেটাকে পাওয়ারটাকে একটু কমিয়ে ওনারা জ্বালিয়েই শুয়েছেন, এবং ঘরটা যাতে একটা আলো থাকে, যেহেতু বাচ্চাও আছে, যদি হঠাৎ করে উঠে টুটে পড়ে একবারে ভয় পেয়ে যাবে, তো ওনারা বাড়িতেও ওইভাবেই ঘুমোন। তো ওনার স্ত্রীর প্রথমে ঘুম ভেঙেছে, তো ওনার স্ত্রী দেখছে যে সন্দীপবাবু, মানে মাঝখানে বাচ্চা মেয়েটা শুয়েছে, একদিকে সন্দীপবাবু আর একদিকে ওনার স্ত্রী। তো ওনার স্ত্রীর যখন ঘুমটা ভেঙেছে তখন রাত 1টা-2টো হবে। ওনারা শুয়েছে হয়তো ওই 12:30 নাগাদ। তো রাত 1টা-2টো নাগাদ ওনাদের দুজন, মানে ওনার স্ত্রীর ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভেঙে যাওয়ার ফলে ওনার স্ত্রী চোখটা খুলেছেন। তো খুলে দেখছে যে ওনার সাইডে, মানে যেদিকটা আর কি ওনার স্ত্রী শুয়েছিলেন, বেডের যে সাইডটা, সেখানটা এসে সন্দীপবাবু এসে দাঁড়িয়েছে। এবার সন্দীপবাবু এসবভাবে দাঁড়িয়েছে, তো ওনার স্ত্রী না ঘুমের মধ্যে একটু অবাক হয়ে গেছে যে হঠাৎ করে আমার দিকে এসে দাঁড়িয়েছে কেন। তখন বলছে, কি ব্যাপার, তুমি উঠে গেছো কেন, আর উঠে এভাবে দাঁড়িয়ে আছো, তোমার কি কিছু দরকার? মানে ওনারা না মানে দুটো বড় বড় লাগেজ এনেছিল। এবার লাগেজ কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে ওনার স্ত্রী মোটামুটি লাগেজটা গোছাতেন। এবার ওনার স্ত্রী ভাবছেন যে হয়তো ওনার রাতের বেলা কিছু একটা জিনিসের দরকার পড়েছে, কিছু হয়তো উনি খুঁজে পাচ্ছে না, সেই জন্য হয়তো ওনার দিকে এসে ওনার ঘুমটা ভাঙিয়ে, মানে হয়তো ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি অমুক জিনিসটা কোথায় রেখেছো ব্যাগের। তো এটা কিন্তু সন্দীপবাবুর ওয়াইফ বুঝতে পেরেছে যে হয়তো কিছু চাই। তো বলছে, তুমি এখানে এখন কি করবে, এখন কি তোমার কিছু দরকার?
তো তখন না মানে কিছু বলছে না, মানে শুধু দাঁড়িয়ে রয়েছে সন্দীপবাবু। আর ওনার স্ত্রী তখন ঘুমের মাঝখানে, চোখে ঘুম, শরীরেও টায়ার্ডনেস রয়েছে। তো তখন না উনি মানে বুঝতে পারছে না যে ওনার হাজবেন্ড উত্তর কেন দিচ্ছে না। আর সন্দীপবাবু কিন্তু এরকম মানুষ একেবারেই নয় যে প্রশ্ন করলে ঠিকমতো উত্তর দেবে না। তো ওনার স্ত্রী বলছে যে আচ্ছা বলো বলো কি লাগবে। মানে প্রথমে না ওনার স্ত্রী একটু বিরক্তই হয়েছিল যে রাতের বেলা ঘুমোচ্ছে, আবার এসে সামনে দাঁড়িয়েছে, কি বলবে, কি এখন দরকার। তো ওনার স্ত্রী প্রথমে শুয়ে শুয়েই কথাগুলো বলছিল, এবং যখন দেখছে কোনো উত্তর দিচ্ছে না, তো তখন উনি উঠে বসেছে। এবার ওরকম ঘুম ঘুম চোখে একটু মাথাটাকে নিচু করে উনি বলছে বলো বলো কি লাগবে বলো, আমি তোমায় বার করে দিচ্ছি ব্যাগ থেকে। কারণ ব্যাগ থেকে তো সব জিনিস বার করা হয়নি, সেদিনই এসেছে। তো ওনার হাজবেন্ড কোনো উত্তর দিল না। উত্তর না দিয়ে ঘরের যে মেন যে দরজাটা, মানে বেডরুমের যে দরজাটা, সেই মানে ঘরে এসি চলছিল, ঠিক আছে। এবার দরজার কাছে গিয়ে গিয়ে না উনি আর দেখতে পেল না, মানে দরজার কাছে অবধি গেল, সেটা দেখতে পেয়েছে। এবার ওই দরজাটা ছিল সন্দীপবাবু যেদিকে শুয়েছিল সেদিকেই দরজাটা। এবার উনি ঘুম ঘুম চোখে ছিল, উনি অতটা ভালো করে প্রথমে খেয়াল করেনি। কিন্তু যখন উনি দেখছে যে ওনার হাজবেন্ড দরজার দিকে যাচ্ছে, ঠিক সেই সময় ওনার কিন্তু পাশে তো ওনার মেয়ে শুয়ে আছে, মেয়ের পরে ওনার হাজবেন্ড শুয়ে থাকার কথা। তো উনি যখন ওই দরজার দিকে তাকাতে গিয়ে, উনি যখন ওনার স্বামী যেদিকে শুয়ে আছে সেদিকে যখন তাকালেন, তখন উনি যা দেখলেন সেটা দেখে না ওনার মানে এক নিমেষে ওনার চোখ থেকে সমস্ত ঘুমের ভাব সরে গেল। উনি দেখলেন যে ওনার হাজবেন্ড অকাতরে ঘুমোচ্ছে। মানে ওই যে উনি দেখলেন যে ওনার হাজবেন্ড দরজার দিকে চলে গেল, সেটা দেখার পরে ওনার যে চোখ গেল ওনার নিজের হাজবেন্ডের দিকে, যেহেতু ওই দরজাটা ওনার হাজবেন্ড যেদিকে শুয়েছিল সেদিকেই। এই দুটোর মধ্যে টাইম ডিফারেন্স হয়তো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড হবে। মানে চোখের পলকে ওনার মনে হলো যে ওনার হাজবেন্ড যে দাঁড়িয়ে ছিল সে দরজার সামনে এসে উধাও হয়ে গেল, আর ওদিকে দেখছে ওনার হাজবেন্ড অকাতরে ঘুমোচ্ছে। এবার এটা দেখে না উনি প্রচণ্ড মানে ভয় পেয়ে যায়, যেটা কি দেখলাম আমি। তো উনি না মানে কিছুক্ষণ হতভম্বের মতো ওখানেই বসে থাকেন খাটের উপরে, এবং তারপরে উনি ভালো করে আবার চেক করছেন, দেখছেন যে না ওনার মেয়ে ঘুমোচ্ছে, ওনার হাজবেন্ডও ঘুমোচ্ছে। এবার উনি না তখন ভাবছেন আমি কি এত ভুল দেখলাম, মানে তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম। মানে হয় না এক এক সময় এক একটা জিনিস হয়তো আমরা দেখি, কিন্তু তারপরে যখন বুঝতে পারি যে এটা আমি কোনোভাবেই দেখতে পারি, এটা কোনোভাবে হওয়া সম্ভব নয়, তখন আমরা ভাবি যে আরে আমরাই তো হয়তো ভুল দেখেছি, বা আমরাই হয়তো ভুল বুঝেছি। এটা হয়েই থাকে। এবার ওনার ক্ষেত্রেও ঠিক সেম জিনিসটা হলো, উনিও কিছু বুঝতে পারলেন না। তো উনি ভাবলেন যে আচ্ছা তাহলে আমি এত ভুল দেখলাম। তো তখন ততক্ষণে ওনার চোখ থেকে ঘুমের রেশ ফেশ সব উঠে গেছে। তো উনি একবার বাথরুমে গেলেন, গিয়ে চোখে মুখে একটু জল দিলেন। জল দিয়ে আবার উনি এসে শুয়েছে, এবং উনি মনে মনে ভাবছেন যে আচ্ছা এরকম তো কোনো দিন হয় না, আজকে হঠাৎ করে এরকম কেন হলো। তারপরে ভাবছে নতুন জায়গায় ঘুরতে এসেছে, একটা রিসর্টে ঘুরতে এসেছে, ভেবেছে হয়তো ঠিক আছে কোনোভাবে হয়তো আমার মনে ভুল হয়েছে। তো 1 ঘন্টা মতো উনি জেগেছিলেন, তারপর উনি ভাবলেন যে না কালকে আবার ঘোরাটোরা আছে, শুয়ে পড়ি। উনি শুয়ে পড়লেন। শুয়ে হয়তো পড়েছেন তখন প্রায় শুয়ে পড়ারও বেশ কিছুক্ষণ পরে, তখন রাত ধরুন ওই 3:30 মতো বাজে। এমন সময় সন্দীপ বাবুর ঘুমটা ভেঙে যায় কোনো একটা কারণে, সেটা কিন্তু কোনো নোন কজ নয়, মানে কোনো আওয়াজে ঘুম ভাঙছে সেটা নয়, বা হঠাৎ করে খুব গরম লাগছে সেরকমও না, জাস্ট এমনি ঘুমটা ভেঙে যায়। ওনার হাজবেন্ড মানে সন্দীপ বাবু যখন ঘুমটা ভাঙে, তখন সন্দীপ বাবু দেখছে যে ওনার সামনে, মানে ওনার সামনে যেহেতু ওই বেডরুমের দরজাটা ছিল, দরজার কাছে মেয়েকে কোলে নিয়ে ওনার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। তো সন্দীপবাবু বলছে যে মানে ওনারও সবে ঘুমটা ভেঙেছে, তো ঘুমটা ভেঙে উনি যখন দেখছে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, তো ব্যাপার হচ্ছে যে ওনাদের যে বেডরুমটা ছিল ওই রিসর্টে, সেই বেডরুমটার সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে বাথরুম। এবার যদি ওনার মেয়েকে বাথরুমের জন্য নিয়ে যেতেও হয়, তাহলেও দরজার কাছে আসার কোনো প্রয়োজন নেই, কারণ ঘরের সাথে লাগোয়াই হচ্ছে বাথরুমটা। তো ওনার না একটুখানি মানে প্রথমে একটুক্ষণ উনি দেখেছেন, তো দেখার পরে ওনার আর কিছু মানে যা প্রথম দেখে উনি কিছু বলেননি, মানে যেহেতু ওনার ঘুমটা জাস্ট ভেঙেছে উনি ব্যাপারটাকে ইগনোর করেন। কিন্তু কিছুক্ষণ পরে যখন ওনার মনে হয় যে ওনার স্ত্রী কন্টিনিউয়াস মেয়েকে নিয়ে ওই দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে কোলে নিয়ে, তখন না সন্দীপবাবু ওরকম ঘুমের মধ্যেই মানে একটু জড়িয়ে যাওয়া কণ্ঠে, ঘুম ঘুম কণ্ঠ যেরকম হয় আর কি, তো সেই কণ্ঠে বলেছি কি তুমি মেয়েকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন, তুমি ওকে ওকে কিছু বায়না করছো, ওকে ঘোরাতে টোরাতে হবে, এই রাতের বেলা কোথায় ওকে নিয়ে ঘোরাবে। তো সেম ব্যাপার, সেটা হচ্ছে যে উনি ওদিক থেকে কোনো উত্তর পাচ্ছে না।
এবার উনি বলছে যে ওকে আমার কাছে দাও, আমি ওকে ও যদি কিছু জেদ করে বা উনি ঘুরতে চেয়েছে, তুমি ওকে আমার কাছে দাও, আমি ওকে বোঝাচ্ছি। এই বলে উনি একটুখানি চোখ মুখটা ঝেড়েছে, মানে ওই যে ঘুম ঘুম যে তন্দ্রাচ্ছন্ন ব্যাপারটা, সেখান থেকে উনি একটুখানি নিজেকে আর কি ক্লিয়ার করেন। এবং তার পরক্ষণেই উনিও জাস্ট চোখটা হয়তো নিচের দিকে রেখেছেন, মানে চোখের পলকে উনি দেখলেন যে দরজার সামনে যে ওনার স্ত্রী ওনার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল সে নেই, এবং যথারীতি তারা দুজনে ওনার পাশেই সেম বেডে শুয়ে রয়েছেন, ওনার মেয়ে তারপরে ওনার স্ত্রী। এবার সেম জিনিসটা ওনার ক্ষেত্রেও হলো, এবং উনিও তখন মানে শুয়ে শুয়ে এতক্ষণ হচ্ছিল, এবার উনি উঠে বসেন। উঠে বসে উনি ভালো করে দেখছেন যে হ্যাঁ সত্যিই তো আমার স্ত্রী আর আমার মেয়ে তো খাটে ঘুমোচ্ছে। এবং তারপরে উনি যখন মোবাইলে টাইমটা চেক করেন, উনি দেখেন যে তখন প্রায় 3:30 বাজে। তো উনি ভাবলেন যে 3:30-র সময় আমার মেয়েকে নিয়ে স্ত্রী কেন উঠে থাকবে, দরজার কাছে কেনই উঠে থাকবে, আমি এত ভুল দেখলাম, তাহলে হয়তো ভুল দেখেছি। তো উনিও একটু চিন্তাভাবনা করেন, এবং চিন্তাভাবনা করার পরে উনি আবার শুয়ে ঘুমিয়ে পড়েন, এবং রাতটা কোনোভাবে কেটে যায় এভাবেই। সকালবেলা উঠেছে, এবং সকালবেলা প্রত্যেকটা এরকম যে রিসর্টের যে বাংলোগুলো ছিল, তো সেখানে একটা করে কলিং বেল সিস্টেম ছিল। আর যে ম্যানেজার যে দায়িত্বে ছিলেন, তিনি তার আগের দিন সমস্ত প্রেফারেন্সেস জেনে নিয়েছে ব্রেকফাস্টের। তো সে কলিং বেল বাজায় এবং দরজাটা খুলে দেয়। সন্দীপবাবুই প্রথম ঘুম থেকে ওঠেন, এবং উনি বারান্দায় চা, তার সাথে কফিও ছিল, ব্রেকফাস্ট, বাচ্চাটার জন্য খাবার, সব কিছু ঢেকে রেখে দিয়ে চলে যায়। এবার তার কিছুক্ষণ পর ওনার স্ত্রী ঘুম থেকে উঠেছেন, মেয়েকেও তোলা হয়, রেডি করা হয়, এবং তারপরে ওনারা তিনজনে ব্রেকফাস্ট খেতে বসে। এবার ব্রেকফাস্ট খেতে খেতে সন্দীপবাবুর স্ত্রী ভাবছেন যে আরে কালকে যেটা আমি দেখলাম, এরকম ব্যাপার আমি হঠাৎ করে কেন দেখলাম। এবং উনি মনে মনে ভাবছিলেন যে আমি এবার আমার হাজব্যান্ডকে জানাবো, কিন্তু উনি ভাবছেন না, হাজব্যান্ডকে আর কি বলবো, একটা ঘুরতে এসেছি, ও বেকার টেনশন করবে। এবং এই সেম জিনিসটা কিন্তু ওনার হাজব্যান্ডও মনে মনে ভাবলেন। সন্দীপবাবু ভাবছিলেন যে এটাকে আমি আমার স্ত্রীকে বলবো যে আমার এরকম মনে হলো, তারপরে হয়তো আমি একটা স্বপ্ন দেখেছি। মানে সন্দীপবাবু একদম 100% শিওর ছিলেন যে উনি স্বপ্ন দেখেছেন। কিন্তু এদিকে সন্দীপবাবুর স্ত্রী যিনি ছিলেন, তিনি কিন্তু পরিষ্কার মানে একটা জিনিস বুঝতে পেরেছিলেন যে উনি আর যাই হোক স্বপ্ন দেখেননি, মানে এটা হ্যালুসিনেশন হতে পারে, বাট ইট ওয়াজ নট আ ড্রিম। এটা কোনো স্বপ্নে আসেনি ওনার। আর সন্দীপবাবু ভেবেছেন যে উনি স্বপ্নই দেখেছেন। এবার ওনারা ঘুরতে বেরিয়েছেন, খাওয়া দাওয়া করে ওখানের একটা বিচে যান, সেখান থেকে ওখান কিছুটা দূর গিয়ে একটা খুব সুন্দর একটা পার্ক মতো ছিল, সেখানে ওনারা যান। এই সমস্ত করে ওনারা একটুখানি আশপাশটা ঘুরে ঠুরে আবার একটা জায়গায় বাইরেই লাঞ্চ করেন। এবার লাঞ্চ করতে করতে মানে মাঝে মধ্যে সন্দীপবাবুর ওয়াইফ না মানে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন। উনি বিচের সামনে গিয়ে যেভাবে আর কি যে কোনো বিচে খুব ভালোভাবে মানুষ ছবি ছবি তোলে, একটা আলাদা রকমের ইন্টারেস্ট থাকে, এবং ওনার স্ত্রীর কিন্তু ছবি তুলতে ভীষণ ভালো লাগতো, আর ওনাদের একটা বড় ক্যামেরাও ছিল। তো সন্দীপবাবু বুঝতে পারছিলেন যে ওনার স্ত্রী কোনো মানে সামহাউ ওনার স্ত্রীর একটু মুডটা অফ, বা কিছু একটা নিয়ে যে চিন্তা করছে সেটা কিন্তু উনি বুঝতে পারেন। তো প্রথম থেকে উনি কিছুই বলেননি, বাট একটা সময় যখন ওই চা খাচ্ছিলেন ওনারা, তো ওনার স্ত্রীকে উনি বলছেন নাও চাটা নাও। তো ওনার স্ত্রী চাটা ধরেও ওনার হাত থেকে পড়ে যায় চাটা। তো তখন সন্দীপবাবুর একটু অবাকই লাগে। তো উনি তখন কথায় কথায় বলেন যে তোমাকে সকাল থেকেই দেখছি, তোমাকে কিরকম মনে হচ্ছে, তুমি অন্যমনস্ক, তোমার মনে হচ্ছে যেন কিছু একটা তোমার মধ্যে ঠিক নেই। তো আমি যে রিসর্টটায় তোমাদেরকে এনেছি, তোমার কি একদমই পছন্দ হয়নি, তোমার কি ভালো লাগছে না এখানে থাকতে? তো তখন ওনার স্ত্রী বলছে না না, রিসর্টটা তো খুবই সুন্দর, আমার কেন খারাপ লাগবে বলো, আমি একটুখানি অন্যমনস্ক আছি, এটা তুমি ঠিকই বুঝেছো। তো তখন ওনার স্ত্রী কিন্তু ওনার সাথে রাতের বেলা উনি যে জিনিসটা দেখেন, বা যে জিনিসটা ওনার সাথে ঘটে, যে হ্যালুসিনেশনটা হয়, সেই কথাটা কিন্তু উনি ওনার হাজব্যান্ডকে বলেন, সন্দীপবাবুকে। এবার যে মুহূর্তে সন্দীপবাবুকে ওনার স্ত্রী তার এই হ্যালুসিনেশনের কথাটা বলেন, তখন কিন্তু সন্দীপবাবুরও মনে হয় যে আরে এতক্ষণ যে আমি ভাবছিলাম যে আমি জিনিসটা দেখেছি বা আমার সাথে এই ব্যাপারটা ঘটেছে, এখন আমার স্ত্রী বলছে যে ও বিষয়টা দেখেছে, তাহলে ও যেটা দেখেছে এবং আমি যেটা দেখেছি, মানে দুজনেই একে অপরকে দেখলাম, এবং আমার স্ত্রী না হয় মেয়েকে দেখেনি, কিন্তু আমি তো দেখেছিলাম যে আমার মেয়েকে নিয়ে আমার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে। এবার না সন্দীপবাবু পুরো ব্যাপারটা শুনে ওনার স্ত্রীকে বলে, আরে তুমি সারাদিন জার্নি করে এসেছো, তোমার হয়তো এটা কোনো হ্যালুসিনেশন হয়েছে, বা তুমি হয়তো চোখে ভুল দেখেছো, বা তুমি হয়তো স্বপ্ন দেখেছো। তো ওনার স্ত্রী বলছে যে দেখো, আমি স্বপ্ন তো দেখিনি, সেটা আমি জানি, আর হ্যালুসিনেশন যদি হয়ে থাকে সেটা অবশ্যই হ্যালুসিনেশনই হয়েছে, নালে তুমি তো ঘুমোচ্ছিলে, অত তাড়াতাড়ি তার তুমি দরজা থেকে গিয়ে অকাতরে ঘুমিয়ে পড়তে পারো না।
এবার এই বিষয়টা যখন হয়েছে তখন থেকে ওনার স্ত্রীর একটা বিষয়ে চিন্তা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে যেদিন ওনারা এলেন সেদিন আমি বললাম যে রাতের বেলা ওনারা দেখেছেন ওনার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এবং ওনার মেয়ে কিন্তু একবার ঘুম ভেঙে গেলে অত তাড়াতাড়ি কিন্তু ওনার মেয়ে আবার মানে ওরকম গভীর ঘুমে যেতে পারতো না। তো ওনার স্ত্রীর মনের মধ্যে একটা বিষয় নিয়ে চিন্তা শুরু হয় যে আমি যে মেয়েকে দেখেছিলাম যেরকমভাবে মেয়ে সামনেটায় রয়েছে, বারান্দাটায় চলে এসেছিল, তাহলে কি মেয়ে মানে সেটাও কি আমি হ্যালুসিনেট করেছিলাম আমরা দুজনে? তো তখন সন্দীপবাবু স্ত্রী আর কি ওনাকে বলেন যে দেখো, আমরা কিন্তু আমাদের মেয়েকেও রাতের বেলা দেখেছিলাম যে ও বারান্দায় এসেছিল, তুমিও দেখেছিলে আমিও দেখেছিলাম, কিন্তু তুমি বলো তো আমাদের মেয়ে কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে? কখনো কখনো পড়েছে যে ঘুমিয়ে পড়েছে তার মানে ঘুম ভেঙে গেল, তারপরে আবার ও 2 মিনিটের মধ্যে আবার গভীর ঘুমে চলে গেল, অকাতরে ঘুমিয়ে পড়লো? এটা তো হয় না। এবার এই কথাগুলো যখন ওনার স্ত্রী ওনাকে সন্ধ্যের বারে বলে তখন ওনারা আবার রিসর্টে ফিরে এসেছে। তো তখন সন্দীপবাবুও কিন্তু ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, এবং শেয়ার করে সেই মানে এইটা বলে উনি শেয়ার করেন যে আমি একটা স্বপ্ন দেখেছি যে এরকম তুমি বাচ্চা মেয়েকে নিয়ে এরকমভাবে দরজার সামনে দাঁড়িয়েছিলে। তো তখন সন্দীপবাবুর স্ত্রী না মানে এই সবটা শুনে উনি বলেন যে কিছু একটা মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে। আমরা তারপরে ওনারা কিন্তু সকালবেলা সন্দীপবাবুর স্ত্রী এবং সন্দীপবাবু দুজনে মিলেই কিন্তু ওনার মেয়েকে জিজ্ঞেস করে যে তুমি কি কালকে রাতের বেলা ঘুম পাড়ানোর পর তুমি কি উঠেছিলে? মেয়েটি কিন্তু বলে না, আমি উঠিনি। এবার বাচ্চা মেয়ে প্রথমে ওর কথা ভাবছে যে বিশ্বাস হয়তো করার আর কি ইচ্ছে ছিল না, ও ভাবছে যে হয়তো মেয়ে উঠেছিল, হয়তো এখন ভুলে গেছে রাতের বেলা কখন ঘুম থেকে উঠেছিল, বাচ্চা মানুষ মনে নেই। কিন্তু সন্দীপবাবু স্ত্রী কোথাও না কোথাও প্রথম দিনই মানে ওই পুরো ঘটনাটা যখন শোনে পরের দিন, তো ওনার স্ত্রী বলেন যে কিছু কিন্তু একটা গন্ডগোল হচ্ছে। সেটা কি গন্ডগোল হচ্ছে আমরা হয়তো বুঝতে পারছি না আজকে এই মুহূর্তে, কিন্তু কিছু একটা সত্যি কিন্তু গন্ডগোল হচ্ছে, না হলে কিন্তু এরকম হতে পারে না। তো এই সমস্ত কিছু পর্যালোচনা করার পরে ওনারা দুজনে ভাবলেন যে হয়তো ওনারা দুজনে একটু বেশি ভাবছে, হয়তো সত্যিই বাচ্চা মেয়েটা উঠেছিল, আর হয়তো এনারা দুজনে কোনো একটা স্বপ্ন দেখেছে। মানে দেখুন, একটা জায়গা থেকে একটা জায়গায় যখন মানুষ ঘুরতে আসে তখন তার একটা ফ্রেশ মাইন্ডে আসে, ঘোরার একটা মন মানসিকতা নিয়ে আসে, আর সেখানে এরকম একটা ব্যাপার হঠাৎ করেই দুজনে এরকম দেখলো, এই ব্যাপারটাকে না ওনারা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখে। তো পরের দিনও ওনারা ঘুরে ঠুরে এসে এবার শুয়ে পড়ে, একসাথেই শুয়ে পড়ে তিনজনে। সেদিন আর ওনারা বাইরে অতটা গল্প করেনি, কারণ তার পরের দিন ওনাদের সকাল সকাল ওখান থেকে একটা রোড ট্রিপে মানে গাড়ি নিয়ে একটা লং ড্রাইভে যাওয়ার কথা ছিল। তো ওনারা স্বামী স্ত্রী নিজেরাই কথাবার্তা বলে ভাবে যে না ঠিক আছে, এটা নিয়ে আমাদের এত ভাবনা চিন্তা করার কিছু নেই। তো ওনারা যথারীতি ওনাদের মেয়েকে আগে ঘুম পাড়িয়ে দেয় এবং তার কিছুক্ষণের মতো ওনারাও শুয়ে পড়ে। এবার যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে ওনারা তো ঘুমিয়ে পড়েছেন, শোয়ার কিছুক্ষণ পরে ঘুমিয়েও পড়েন, এবং সবকিছু কিন্তু খুব স্বাভাবিক, কোনো অস্বাভাবিক মানে রাত অবধি কিন্তু কোনো রকম কিছু অস্বাভাবিক ঘটেনি। এবার হঠাৎ করেই কিছুক্ষণ পরে ঘুমানোর, সেদিন ওনারা ঘুমিয়েছেন ওরকমই সময়, তো তখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 1:10। তো এরকম রাত 1:10-এ দুজনেরই একসাথে ঘুমটা ভেঙে যায়, একটা প্রচণ্ড জোরে ধুপ করে আওয়াজ হয়, এবং আওয়াজটা আসে ছাদ থেকে। মনে হলো যেন ছাদের উপরে যদি কেউ কোনো একটা ভারী বস্তা বা কোনো ভারী জিনিস ধপ করে রাখে, যেরকম আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ, এরকম ধুপ করে একটা আওয়াজ হচ্ছে। তো ওনার স্ত্রী হঠাৎ করেই চমকে গিয়ে ঘুম থেকে ওঠেন, উঠে বলছে ওনার হাজবেন্ডকে, বলছে সন্দীপবাবুকে, বলছে যে শুনলে উপরে একটা কিছু পড়ার আওয়াজ হলো না? তো সন্দীপবাবুরও ঘুমটা ভেঙে গেছে, উনিও শুনেছেন। তো উনি বললেন হ্যাঁ, একটা আওয়াজ তো হলোই খুব জোরে। তো তখন ওনার স্ত্রী বলছেন যে ওপরে কি ছাদে কি কেউ এলো নাকি? এবার ওনারা যখন রিসর্টটায় গেছিলেন ওনারা কিন্তু ছাদে যায়নি, এবার ছাদের যাওয়ার জায়গা রয়েছে। এবার ওনাদের না একটা চিন্তা হয়ে গেল যে আদেও ছাদের দরজাটা বন্ধ আছে না খোলা আছে, কারণ ওনারা ছাদে যায়নি, এবার ছাদের দরজা খোলা আছে না বন্ধ আছে সেটা নিয়েও ওনাদের মনে একটা এবার সংশয় তৈরি হলো, যেহেতু আওয়াজটা ছাদ থেকে এসছে। তো সঙ্গে সঙ্গে সন্দীপবাবু কী করেছেন, উনি উঠে মানে প্যাসেজের লাইটটা জ্বালিয়ে উনি সিঁড়ির দিকে গেছে। তো সিঁড়ির দিকে যেতে গিয়ে উনি দেখলেন যে সিঁড়ির দিকে একটা সিঁড়ি উপরে উঠে যে ছাদে যাওয়ার যে ল্যান্ডিংটা, ওখানে একটা মোটা কোলাপসিবল গেট দেওয়া রয়েছে, এবং সেটা যথারীতি তালা দেওয়া। তো তখন ওটা দেখে উনি বেশ নিশ্চিন্ত বোধ করলেন, এবং ওনাদের যে চাবির যে কি চেনটা দিয়েছিল তো সেখানে বেশ কিছু চাবি আছে। তো উনি ভাবলেন যে রাতের বেলা মানে কোলাপসিবল গেট খুলে ছাদে যাওয়ার কোনো মানে হয় না। তো উনি ওনার স্ত্রীকে বললেন না চিন্তা করো না, এটা তো একটা রিসর্ট, আর রিসর্টে কিন্তু মোটামুটি প্রায় 8 ফুটের পাঁচিল দেওয়া, এবং উনি বললেন দেখো আলো ঠালো রয়েছে, হয়তো উপরে কিছু একটা আওয়াজ হয়েছে ঠিকই, কিন্তু কোলাপসিবল দিয়ে বন্ধ করা আছে, ফলে কোনো ভয় নেই।
এবার ওনাদের না মানে একটা কিরকম খচখচ করছে, তো ওনার মাঝে মধ্যেই ছাদের উপর থেকে একটা ভারী কিছু ঘষতে ঘষতে নিয়ে যান, মানে ছাদের ধরুন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি যদি একটা ভারী জিনিসপত্র ভর্তি বস্তাকে যদি টানতে টানতে এদিক ওদিক করেন, তখন যেরকম একটা আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ কিন্তু ওনারা দুজন পেতে থাকে, ক্রমাগত পেতে থাকে। এবার ওনারা না মানে কিছু বুঝতে পারছে না যে কি করবে, ছাদের মধ্যে এরকম আওয়াজ হচ্ছে কেন। যাই হোক, তো সেটাও গেল। এর কিছুক্ষণ পরে ওনারা মোটামুটি যখন আওয়াজটা কমে এসেছে তখন ওনারা ভাবলেন যে না এবার শুয়ে পড়ি। এবার ওনার স্ত্রীটা খুব বিরক্ত হয়ে গেছে, উনি ভাবলেন যে এই রেসার্টে কালকে যে ম্যানেজার আসবে না তাকে বলতে হবে তো এরকম রাতের বেলা আওয়াজ হচ্ছে, কোনো চোর ডাকাত কিছু আছে নাকি সেটাও তো আমাদের বুঝতে হবে, আমরা রাতের বেলা এখানে একা রয়েছি। আর ম্যানেজার যে ছিল সেই ম্যানেজার কিন্তু মোটামুটি ওই বিকেল অবধি থাকে, কিন্তু বিকেলের পরে যেহেতু ওদের পুরোটাই মানে ওইভাবে ওয়াকিং করে কেউ এসে ওটা তো হোটেল নয়, মোটামুটি সব বুকিং আগে থেকেই ঠিক থাকে, ফলে রাতের বেলা কিন্তু ওই জায়গাটায় কেউ বিশেষ একটা থাকে না। তো একটা ছেলে থাকে, মানে একটা রোগা করে একটা ছেলে থাকে, সে কিন্তু ম্যানেজার নয়, সে ম্যানেজারের আন্ডারে সে ছেলেটা কাজ করে। এবং সেই ছেলেটা কোথায় থাকে, সে থাকে গিয়ে যেখানটায় রিসর্টের যে একদম যে মেন ঢোকার গেটটা, ওইখানে একটা সিকিউরিটির থাকার মতো একটা ছোট্ট জায়গা আছে, এবং ওই ছোট জায়গার ভিতরেই একটা ছোট চৌকি মতো আছে, একটা ছোট ঘর। তো সেইখানটায়ও থাকে, মানে ওইখানটাতেও যদি ওই ছেলেটার কাছে যেতে হয় তাহলেও রিসর্ট থেকে বেরিয়ে, যেহেতু অনেকটা জায়গা রয়েছে, ভিতরে গাছ রয়েছে, তো সেই গাছের ভিতরে প্যাসেজ দিয়ে এসে প্রায় এসে ওই ছেলেটাকে ডাকতে হবে। তো তখন মানে সন্দীপবাবু আর কি ব্যাপারটাকে একটু হালকা করার জন্য ওনার স্ত্রীকে বলছে যে হয়তো যে সিকিউরিটির যে ছেলেটা থাকে ও হয়তো কোনো কাজে হয়তো কিছু এদিক ওদিক করছে, হয়তো সেটারই আমরা আওয়াজ পাচ্ছি, কিন্তু ওনারা দুজনেই বুঝতে পারছেন আওয়াজটা কিন্তু মেনলি ছাদ থেকে আসছে। তো এরপরে যখন ওনারা শুয়ে পড়ে, তো শুয়ে পড়ার পরে না একটা খুব অস্বস্তি হচ্ছে, মানে একটা অদ্ভুত অস্বস্তি, এবং ওনার মেয়েও মাঝে মাঝে একবার ঘুম থেকে উঠে যায়। তো ছোট মেয়ে, তো তাকে আবার ভুলিয়ে ভালিয়ে কোলে ঠোলে নিয়ে 10-15 মিনিট পরে আবার তাকে ঘুম পাড়ানো হয়। এবার সন্দীপবাবু তো শুয়েছিলেন এবং ওনার স্ত্রীর না খুব অস্বস্তি লাগছে, তো উনি একটুখানি পায়চারি করছে। এবার ওনাদের যে বারান্দাটা ছিল, সে রিসর্টের সেই বারান্দাটা বড় কাচের জানলা ছিল, এবং বললাম যে 2 রকমের মোটা পর্দা দেওয়া। তো ওনার যেহেতু ঘুম আসছে, একটু পায়চারি করছিলেন, তো উনি পর্দাটা একটু সরিয়ে দেখছেন বাইরে, বেশ হাওয়া ঠাওয়া দিচ্ছে বাইরে, ওয়েদারটা খুব ভালো, যেহেতু বিচ ওখান থেকে বেশি দূরে নয়, তো সামুদ্রিক হাওয়া ঠাওয়াটা খুব সুন্দর আর কি লাগছে। তো সেই সময় উনি দেখছেন যে যেহেতু ওনারা যে মানে ওই রিসর্টটার যে বাংলোটায় ওনারা ছিলেন, সেই বাংলোটা হচ্ছে একদম মাঝখানে, এদিকে 2 বাংলো ওদিকে 2 বাংলো, মাঝখানে হচ্ছে সন্দীপবাবুর বাংলোটা। তো উনি দেখছেন যে বাইরে একটা লোক আর একটা মহিলা, সে তারা মানে কিছু একটা কথা বলতে বলতে তারা অন্যদিকে রিসর্টটায় ঢুকছে। তো সেই ভদ্রলোক আর মহিলাকে কিন্তু আগের দিনও ওনারা দেখেছে, মানে ওরাও আছে আর কি ওই রিসর্টে। তো এটা দেখে একটু ওনার মনে বেশ বল ভরসা এলো যে না, লোকজন এখনো এত রাতেও বাইরে পায়চারি করছে। তো সেটা এসে সন্দীপবাবুকে বলে, তো বলছে যে হ্যাঁ হতেই পারে, অনেকেই রাত অবধি গল্প আড্ডা করে, হয়তো বন্ধু বান্ধব নিয়ে এসেছে, রাত অবধি আড্ডা ফাড্ডা মারছে, এবং ওরা একটা গ্রুপে এসেছে এবং 2 বাংলো ওরাই নিয়েছে। তো টোটাল 3টে বাংলোয় লোক আছে, একটা তো সন্দীপবাবুরা ফ্যামিলি আছে, আর একটা বাংলোয় 2 বাংলোয় আর কি একটাই বড় গ্রুপ এসেছে। তো ওরা গল্প আড্ডা করছে, তো সন্দীপবাবু বললো যে তুমি শুয়ে পড়ো, এভাবে পায়চারি করো না, সব কিছু নিশ্চয়ই ঠিকই আছে। তো তখন সন্দীপবাবুর ওয়াইফও ভাবলেন যে হ্যাঁ, সব ঠিকঠাকই থাকার কথা, কারণ বাইরে যখন লোকজন আছে নিশ্চয়ই কোনো চোর ডাকাত এই লোকজন দেখলে নিশ্চয়ই সামনে থাকবে না। তো এইসব চিন্তা ভাবনা করে উনিও শুয়ে পড়েন, ওনার স্ত্রী। এবার শুয়ে পড়ার 1 ঘন্টা পরে হঠাৎ করেই একটা মহিলা কণ্ঠে চিৎকারের আওয়াজ শোনা যায়। মানে ভাবুন, ওনাদের বেডরুমে থেকে ওরা বাইরে যে চিৎকার হচ্ছে সেটা কিন্তু শুনতে পাচ্ছে, খুব জোরে চিৎকার করছে একটা মেয়ে, মানে প্রাণপণ চিৎকার করা যাকে বলে, কিছুটা সেরকম। তো এই আওয়াজে মানে সন্দীপবাবু ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওনার স্ত্রীর না ঘুমটা খুব পাতলা হয়েছিল, মানে অতটা আর কি গভীর ঘুমে উনি ছিলেন না। তো উনি ওই মহিলা কণ্ঠে চিৎকার শুনে উনি পর্দা টর্দা মানে সরিয়ে, বেডরুমের পর্দা সরিয়েই উনি দেখার চেষ্টা করেন যে বাইরে কিসের জন্য একটা মহিলা চিৎকার করছে এত রাতের বেলা, খুবই অস্বাভাবিক। তো দেখছে যে একটা মেয়ে, যেই মেয়েটিকে মানে ওই বাইরে রিসর্টের যে গাছগুলো রয়েছে সেই গাছের গায়ে গায়ে না টুনি লাইট জড়ানো, আর গাছের একদম গোড়ার দিকে একটা করে ওরকম
ফ্ল্যাশ লাইটের মতো করে দেওয়া, মানে খুব আলো আধারি করে খুব সুন্দর মানে একটা পরিবেশ, কিন্তু সেটা খুব জোরালো আলো নয়, আবার যে একবারে খুব নিভু নিভু আলো তাও নয়। ফলে ওই যে আলো রয়েছে তাতে মুখটা খুব স্পষ্ট না দেখা গেলেও মোটামুটি বোঝা যাচ্ছে একটি মেয়ে। তো দেখছে যে ওই মেয়েটাকে একটা লোক চুলের মুঠি ধরে মানে মারতে মারতেই যাকে বলে ওকে কোনো একটা জায়গা থেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এবার এটা দেখে না ওনার স্ত্রীর খুব অবাক লাগে যে এরকম রাতের বেলা একটা মেয়েকে, এরকম মেয়েটা চিৎকার করছে, ওর চুলের মুঠিটা ধরে মেয়েটাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, মেয়েটা একটা চুড়িদার পরে রয়েছে, চুড়িদারের ওড়নাটা খুলে পড়ে যাচ্ছে, আর ওকে মানে সেসব কোনো কেয়ার নেই, মেয়েটাকে চুলের মুঠি ধরে মাঝে মধ্যেই মারধর করছে একটা লোক, এবং ওকে মানে টানতে টানতে যাকে বলে নিয়ে যাচ্ছে। তো এটা দেখে না ওনার স্ত্রীর খুব অবাক লাগে, ভাবছে যে মেয়েটাকে তো গেস্ট হিসেবে এই মানে যে ফ্যামিলিটা আর কি আছে বন্ধু বান্ধব নিয়ে এসছে, সেখানে ওরকম কোনো মেয়ে নেই, মানে বন্ধু বান্ধব নিয়ে এলেও সবাই ফ্যামিলি পার্সন, সবারই আর কি বিবাহিত, এবং সবাই মানে ওই মেয়েটাকে যেরকম দেখতে রোগা সোগার উপরে, বাকি যারা এসে তারা একটু হেলদি গোছের, ফলে যারা ওই রিসর্টে রয়েছে তাদের মধ্যে যে ওই মেয়েটি বা ওই লোকটি কেউ না সেটা কিন্তু বুঝতে পারে। যাই হোক, তো এটা দেখে ওনার খুব অদ্ভুত লাগে। তো ভাবছি রাতের বেলা কি কেউ এলো, তারও কি রাতের বেলা হয়তো বুকিং হয়তো ছিল, সে হয়তো দিনের বেলা আসেনি, রাতের বেলা এসছে। কিন্তু তারপরে শুনলো যে না, ম্যানেজার বাবু বলেছে 5টার পরে এখানে মানে কাউকে চাবি দেয়া হয় না, যা হবে 5টার আগে, কারণ ওই ছেলেটা শুধুমাত্র ইয়ের দায়িত্বে থাকে, ও শুধু সিকিউরিটির দায়িত্বে থাকে, ও মানে ওই ম্যানেজারটাই 5টা অবধি থাকে এবং সেই নতুন গেস্ট এলে তাকে চাবি দেওয়া সমস্ত কিছু করে, এগুলো করে। তো ভাবছে যে তাহলে কি আমাদেরকে মিথ্যে কথা বলেছে, এরা কি রাতের বেলা এসে ঢুকেছে, তো উনি সেটাই ভেবেছে। তো ভেবে উনি ভাবলো যে ঠিক আছে, মেয়েটাকে টানতে টানতে নিয়ে চলে গেল, এবং সেটা তারপরেরটার ওনার জানলা দিয়ে দেখা যাচ্ছে না। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ব্যাপারটা খুবই বাজে, হয়তো কেউ এসছে, এসে হয়তো কোনো কাপল হয়তো ঝগড়া ঝামেলা করছে। এবার উনি শুয়ে পড়েন। এবার শুয়ে পড়ার পর ওনার মনটা কেন যেন খুব খচখচ করছে, এবং বারবার ওনার মনে হচ্ছে যে ওনার মানে ওনার বাংলোরই ছাদ থেকে একটা ধূপধাপ আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে, সেটা কিন্তু আসতে হচ্ছে, ওই প্রথমবারের মতো অত জোরে জোরে না। এবার এর কিছুক্ষণ পরে আবার ওই মহিলার চিৎকার, মানে চিৎকার করছে। তো এবার না মানে সন্দীপবাবুর ওয়াইফ খুব ঘাবড়ে যায়, এবং উনি ওনার হাজবেন্ডকে ডেকেছে যে দেখো একটু শোনো। তখন ওনার হাজবেন্ড ঘুম থেকে বলছে কি ডাকছো কেন, বলছে তুমি যে একটা চিৎকার শুনতে পাচ্ছ। তো উনি কিছুক্ষণ শুনে বলেন যে হ্যাঁ, একটা চিৎকার শুনতে পাচ্ছি। তো উনি বললেন যে আমাদের বেডরুমের জানলা দিয়ে এখন দেখা যাচ্ছে না, কিন্তু এর আগে যখন মেয়েটা চিৎকার করছিল আমি জানলা দিয়ে দেখেছি যে একটা মেয়েকে, চুড়িদার পরে আছে একটা মেয়ে, আর একটা লোক চুলের মুঠি ধরে মারতে মারতে একদিক থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় এখানে একটা কিছু গন্ডগোল হচ্ছে। তো সন্দীপবাবু বলছে যে দেখো হয়তো কেউ এসছে, তাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার, তুমি এটা নিয়ে ভেবো না, তুমি ঘুমাও। তো বাবুর ওয়াইফ বলছেন যে না দেখো, এভাবে একটা মেয়েকে মারধর করছে, হতেই পারে যেখানে হয়তো কিছু একটা খারাপ কাজ হচ্ছে, আমাদের তো প্রতিবাদ করা উচিত। তো তখন ওনার ওয়াইফ বললেন যে তুমি কি দেখেছো বলো তো। তো তখন ওনারা আবার বেডরুমের জানলার পর্দা সরিয়ে দেখার চেষ্টা করলেন, কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। তো ওনার স্ত্রী ভাবলো কি যে ঠিক আছে, আমরা বারান্দায় গিয়ে দেখি। এবার বারান্দায় গিয়ে যখন দেখছে পর্দাটা সরিয়ে, তখন দেখছে যে ওনাদের রিসর্টের একদম কাছাকাছি জায়গাতেই ওই মেয়েটাকে মারধর করছে একটা লোক, সেটা মোটামুটি দেখা যাচ্ছে। তো ওনার ওয়াইফ লুকিয়ে লুকিয়ে বললো যে দেখো তুমি মানে আমরা যে পর্দার পিছন থেকে বাংলো থেকে দেখছি সেটা কিন্তু দেখাটা ঠিক না, তো তুমি মানে আড়াল থেকে দেখো, মেয়েটাকে কিন্তু মারছি, ব্যাপারটা কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে। এবার মেয়েটাকে কি মারতে মারতে যদি কিছু একটা হয়ে যায়, ব্যাপারটা তো খুব বাজে। আর মেয়েটা এমন করে চিৎকার করছে, হয়তো ও চাইছে যে ওকে কেউ বাঁচাক, বা ও হয়তো ওকে কোনোভাবে হয়তো এখানে নিয়ে এসেছে, হতেই পারে কিছু খারাপ কিছু আছে বা কিছু গন্ডগোল আছে। তো তখন সন্দীপবাবু বলছে যে দেখো এখন অনেক রাত হয়েছে, এখন যদি আমরা কাউকে কিছু বলতে যাই, এখন যদি আমরা বেরিয়ে বলি, হতেই পারে যে ওরা হয়তো স্বামী স্ত্রী, ওদের মধ্যে কিছু একটা গন্ডগোল হয়েছে, আমরা যদি এখন কিছু বলতে যাই আমাদের উপরেও চড়াও হতে পারে। তো তখন ওনার ওয়াইফ ভাবলো হ্যাঁ সেটাও হতে পারে, কিন্তু ওনার না মন কিছুতেই মানছে না। তো তারপরে ওনার ওয়াইফ বলছে যে তাহলে সিকিউরিটি ছেলেটা কি করছে, ও কিছু বলছে না কেন। তো তখন সন্দীপবাবু বলছে দেখো সেটাই তো ব্যাপার, সিকিউরিটি যে ছেলেটা রয়েছে সে হয়তো কিছু বলেছে, ওরা হয়তো শোনেনি, তো তুমি কি ভাবছো যে যদি সিকিউরিটি বললে না শোনে, আমরা বললে শুনবে। তো ওনার মানে সন্দীপবাবু মেইনলি ওনাকে বলে যে তুমি এসবের মধ্যে একদম ঢুকো না, এবং তুমি ঘরে চুপচাপ ঘুমাও। যাই হোক, তো উনি ব্যাপারটাকে ইগনোর করে, এবং ওনারা শোয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ এরকম চিৎকার চলে, এবং মেয়েটা প্রচণ্ড চিৎকার করছে। এবারে শুয়ে শুয়ে যখন ওনার ঘুমটা আসছিল না, তো তখন সন্দীপবাবুর ওয়াইফ একটা জিনিস মনে মনে ভেবে নেন যে যাই হোক কালকে উনি একবার ছাদে উঠবেন,
ওনার একবার ছাদে ওঠার খুব মানে ইচ্ছেটা জাগলো যে কেন আওয়াজটা হচ্ছে একবার দেখতে হবে। তো সকাল হওয়ার পরেই যখন ওই ম্যানেজার বাবু আর কি ওনাদের ব্রেকফাস্টটা দিতে আসেন, তো সেদিন উনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলেন। তো সেদিন ওনাদের লাস্ট ডে থাকার পরের দিন সকালবেলা ওনাদের বেরিয়ে যাওয়া, তো ওনারা ব্রেকফাস্টটা বলেছিল একটু তাড়াতাড়ি দিতে। তো সন্দীপবাবুর ওয়াইফ ওই ম্যানেজারকে তখন যখন দেখে তো বলছে যে একটা একটা কথা বলছে আপনাকে, আপনাদের এখানে কটা রুম বুকিং আছে? তো উনি বললেন যে কেন, তিনটেই আছে, ওনারা তো আজকে বেরিয়ে যাবেন, আজকের দিনে আর কোনো নতুন করে ট্যুরিস্ট ঢুকবে না, কারণ আজকে তো সোমবার, আবার আমাদের বুধবার বুকিং আছে, বুধ বৃহস্পতি বুকিং আছে, আবার ওদিকে স্যাটারডে সানডে বুকিং আছে। তো তখন না মানে সন্দীপবাবু এবং ওনার ওয়াইফ দুজনে একটু খটকা লাগে যে তাহলে কালকে যে দুজনকে দেখলাম বা যে মারধর করছিল তারা তার মানে গেস্ট নয়, কারণ আগের দুদিন যে ওরা মানে অন্য যে পার্টিটা এসছে তাদের সাথে টুকটাক হাই হ্যালো হয়েছে, কথা হয়েছে দুদিনই, এবং তাদের মধ্যে কেউই কিন্তু ওই মেয়েটা নয় বা ওই লোকটাও নয়। এবার তখন না সন্দীপবাবুর ওয়াইফ ওই ম্যানেজারটাকে বলতে যাবে, তো সন্দীপবাবু কি করেছে, ওনার স্ত্রীকে ইশারা করেছে যে চুপ করো, কিছু বলো না একে। তো ওনারা কিছু বলেনি, খাওয়া দাওয়া করে, এবং যখন মোটামুটি ওনারা রেডি হয়ে গেছে তো সন্দীপবাবুর ওয়াইফ বললো যে ভাবলো যে আমরা তখন ঘুরতে যাব, লং ড্রাইভে যাব, তো ফিরতে ফিরতে রাত বিকেলই হয়ে যাবে, তো তখন তার ছাদে যাওয়া যাবে না। তো উনি ভাবলেন যে না, একবার ছাদটা দেখে আসি। তো ওই চাবির গোছা থেকে চাবির ওই বললাম যে ছাদে যাওয়ার আগে যে ল্যান্ডিংটা, সেখানে একটা কোলাপসিবল গেট পাস একটা দরজা রয়েছে, সেই দরজাটা, ওই কোলাপসিবল গেটের তালাটা খুলে তারপরে দরজাটাকে আনলক করে উনি ছাদে গেছেন। এবার ছাদে যখন গেছেন তখন বাজে হচ্ছে সকাল 10:30 মতো, ওনারা 11টা নাগাদ বেরোবেন। তো 10:30 মতো বাজে, উনি ছাদে গেছেন, তো দেখছেন যে ছাদে কোনো রকম কোনো ভারী কোনো বস্তু নেই, মানে কোনো ভারী যে কোনো বস্তা টাইপের কিছু পড়ার যে আওয়াজ হচ্ছিল বা সেরকম কিছু, এরকম কিন্তু কিচ্ছু নেই, একদম স্বাভাবিক রয়েছে, কোনো কিছু নেই। কিন্তু অদ্ভুত একটা বিষয় সেটা হচ্ছে যে ছাদের যে সিঁড়িঘর, সেই সিঁড়িঘরের দেওয়ালে এবং ছাদের যে মেঝে, সেই মেঝেতে মানে খুব আঁচড়ানোর দাগ, মানে যদি খুব ধারালো নখ জাতীয় কিছু বা খুব ধারালো যদি লোহার শিক দিয়ে কেউ যদি আঁচড় কাটতে থাকে পাঁচটা 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 করে, সেরকম পাঁচটা আঙুল টাইপের মতো, কিন্তু কোনো মানুষের আঙুলের নখে তো আর এত জোর থাকে না যে সে একটা ছাদের মেঝেতে কি দেওয়ালে ওরকম আঁচড় কাটতে পারবে। মনে হবে কোনো শার্প, শক্ত শার্প কিছু জিনিস দিয়ে ওরকম পাঁচটা করে আঁচড় আঁচড় মতো কাটা। এটা দেখে না ওনার খুব অবাক লাগে। তো উনি মানে ওনার স্ত্রী নিচে এসে সন্দীপবাবুকে বলছে একটা জিনিস দেখবে এসো ছাদে। তো ওনার হাজবেন্ড বলছেন কি দেখবো ছাদে, এখন তো আমরা বেরোবো। বলছে না, তুমি একবার এসো, একবার এসে দেখে যাও। তো অনেক বলার পরে ওনার হাজবেন্ডও আসেন, সন্দীপবাবুও ছাদে আসেন এবং এসে উনিও কিন্তু সেম জিনিসটা দেখেন। তো তখন এটা দেখে বলছে যে দেখো, তুমি এটাকে দেখে কি বলতে চাইছো, এরকম দাগ থাকতেই পারে, হয়তো ছাদের উপরে কোনো কাজকর্ম কখনো হয়েছে। তো বলছে এত এরকম পাঁচটা পাঁচটা করে দাগ চারিদিকে কেন, দেওয়ালে পাঁচিলে এরকম দাগ কেন? বলছে দেখো, তুমি এগুলো নিয়ে ভেবো না, যে ভদ্রলোক এসেছে এটা তো খুব বেশি দিন হয়নি, যে ভদ্রলোক এসে ইউকে থেকে এসে তার প্রপার্টিতে কাজ করেছে, হয়তো কোনো কাজ করতে গিয়ে হয়তো এভাবে কিছু স্ক্র্যাচ মতো লেগে গেছে, এসব নিয়ে আর তো ভাবার কিছু নেই, চলো আমরা বেরোই। তো ওনারা রীতিমতো দরজাটা ভালো করে বন্ধ করে, ছাদের দরজা বন্ধ করে, তারপরে ওই ল্যান্ডিংয়ের দরজা প্লাস কোলাপসিবল সুন্দর করে তালা ঠালা দিয়ে ওনারা ওই রিসর্ট থেকে বেরোন লং ড্রাইভের উদ্দেশ্যে। এবার সেদিনটা ওনারা খুব মজা করেন, বাইরে খাওয়া দাওয়া করেন, খুব সুন্দর একটা সময় ওনারা স্পেন্ড করেন। কিন্তু এই পুরো বিষয়টাতে সন্দীপবাবুর স্ত্রীর মনে কিন্তু একটা স্ট্রং ধারণা তৈরি হয়ে যায় যে কিছু একটা গন্ডগোল আছে, এবং সেটা ঠিক কী গন্ডগোল সেটা কিন্তু উনি বুঝতে পারেন না। তো উনি মাঝে মধ্যে সন্দীপবাবুর সাথে এই বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করে, কিন্তু সন্দীপবাবু বলেন যে দেখো, তুমি এইসব নিয়ে এত বেশি ভেবো না, হয়তো কেউ ছিল, তুমি যখন দেখেছো আমিও দেখেছি, হয়তো কেউ ছিল, ওরা হয়তো বলতে চাইছে, বা এমনও হতে পারে যে ওরা হয়তো জানে না, কেউ হয়তো এখানকার লোকাল কেউই হয়তো ঢুকেছিল। তো তখন সন্দীপবাবুর ওয়াইফ না মানে ওনাকে বলেই দেন যে দেখো, এই রিসর্টটা কিন্তু আমার মনে হয় খুব একটা ভালো না, এখানে নিশ্চয়ই এমন কিছু ব্যাপার আছে যেটা হয়তো এরা বলতে চায় না। তো তখন সন্দীপবাবু বললেন যে দেখো, আমরা তো এখানে ঘুরতে এসেছি, মোটামুটি আমরা অ্যামিনিটিস ভালোই পেয়েছি, ঠিকঠাক আমাদের খাওয়া দাওয়াও দিচ্ছে, ঘরগুলোও ভালো, দামটাও বেশ সস্তা, তো এত কিছু আমাদের ভাবার দরকার নেই। হ্যাঁ, হয়তো সেকেন্ড টাইম এলে হয়তো আমরা আর এখানে থাকবো না, কিন্তু তুমি এত কিছু ভেবো না। ওনারা ঘুরে টুরে চলে আসে।
এবার ঘুরে চলে আসার পরে যখন ওনারা বেডরুমে আসেন তখন প্রায় সন্ধে হয়ে গেছে। এবার সন্ধ্যের পরে ওনারা কোনো রকমে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার বিচে চলে যায় এবং বিচে গিয়ে ওখানকারই মন্দারমণির একটা বেশ নামকরা একটা রেস্তোরাঁয় ওরা খাওয়া দাওয়া করে। এবার এসব খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে রাতের বেলা যখন ওরা ওদের রুমের মধ্যে আসে, বেডরুমে আসে স্পেশালি, বেডরুমে এসে সন্দীপবাবু ওনার ওয়াইফ দুজনেই কিন্তু হতভম্ব হয়ে যান। হতভম্ব কেন হয়ে গেছিলেন, তার কারণটা কি ছিল, তার কারণটা যদি আপনারা শোনেন আপনাদেরও কিন্তু খুব অবাক লাগবে। ওনারা দেখেন যে ওনাদের যে বেডরুমটা, এত বড় একটা বেডরুম, সুন্দর করে সাজানো গোছানো একদম ঠিকঠাক, এবং ওনারাও যে দুরাত ছিলেন তার আগে, যে সেখানেও কিন্তু ওনারা খুব ভালোভাবেই জিনিসপত্র গুছিয়ে ঠুছিয়ে ছিলেন। তো দেখছে ওনাদের মনে হচ্ছে যে ওনাদের যে কিছু জিনিসগুলো সেটা না কিছুটা মনে হচ্ছে একটু ওলটপালট হয়ে আছে। মানে ঘরের মধ্যে ভ্যালুয়েবল কিছুই নেই, কিছু জামা কাপড়, কিছু সাজা গোজার জিনিস ছাড়া কিছুই ঘরে ছিল না। কারণ ওনারা তো ওনাদের ভ্যালুয়েবল ওয়ালেট টোয়ালেট নিয়ে তো বেরিয়েই গেছিলেন। এবার প্রথমে না মানে সেই জিনিসটা খুব সামান্য, মানে জিনিসপত্র যে একটু এদিক ওদিক হয়ে আছে সেটা খুবই সামান্য, কারণ সন্দীপবাবুর ওয়াইফ কিছু মেকআপের জিনিসপত্র এদিক ওদিক রেখেছিল, তো সেটা ওনার দেখে মনে হয় একটু অগোছালো মতো। এবং সব থেকে বেশি যে জিনিসটায় ওনারা হতভম্ব হয়ে যান সেটা হচ্ছে যে ওনাদের বেডরুমের যেখানে খাটের যে হেডবোর্ডটা, সেই হেডবোর্ডের ওখানে যে দেওয়ালটা রয়েছে সেই দেয়ালের 3 জায়গায় ওরকম 5টা করে নখের আঁচড় দেওয়ার মতো দাগ। যেখানে ঘরটা কিন্তু একদম নিটোল সুন্দর ছিল, এরকম কোনো দাগ কিচ্ছু ছিল না। ইভেন ওনারাও লাস্টবার যখন ওরা ওখান থেকে ঘুরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার ওনারা যখন বিচে যায় মন্দারমণির, সেইখানে যাওয়ার আগ অবধিও কিন্তু ঘরটা একদম ঠিকঠাকই ছিল। হেডবোর্ডের দিকের দেওয়ালে 3-4 জায়গায় ওরকম 5টা করে স্ক্র্যাচের দাগ, উল্টো দিকের দেওয়ালে ওরকম একটা জায়গা ওরকম 5টা দাগ রয়েছে, 5 আঙুলের দাগের মতো। ইভেন বাথরুমের কলের উপরে, মানে যেরকম ঢালাই করা যে কল, সেই কলের উপরে দাগ, ইভেন বাথরুমেরও দেয়ালে দাগ রয়েছে, ঠিক 5টা করে আঁচড়ের দাগের মতো। তো এটা দেখে তো সন্দীপবাবু এবং ওনার ওয়াইফ তো দুজনেই ভীষণ রকমভাবে ভয় পেয়ে যান যে ব্যাপারটা কি হলো। এবং সন্দীপবাবু তখন ভাবছে যে আরে এখানে এরকম আঁচড়ের দাগ হয়ে গেল, এবার যদি ম্যানেজার যখন আমরা ঘরটা ছেড়ে দেবো তারপরে তো ওরা একটা ইন্টারনাল চেকিং করবে, তো তারপরে তো আমাকে নিশ্চয়ই ফাইন করবে যে আপনি ঘর থেকে ছাড়ার পরে এরকম ঘরে দাগ হয়ে গেছে। এবং ওরকম দেওয়ালে যদি আঁচড়ের দাগ পড়ে তাহলে ফাইনটা বেশ ভালো রকমই হবে। এবং এই পুরো ব্যাপারটা না ওনার খুব বিরক্ত হয়ে যায় এবং খুব মানে বাজে লাগে, এবং সঙ্গে সঙ্গে উনি ওই ম্যানেজারকে ফোন করে দেয়। ফোন করে বলছে যে দেখুন আমরা ঘরে ছিলাম না, আমার মনে হচ্ছে আমাদের ঘরে কেউ ঢুকেছে এবং ঢুকে এরকম জিনিসপত্র ওলটপালট করেছে এবং বেডরুমে এবং বাথরুমে এরকম করে দাগ হয়ে গেছে, আপনি একবার এসে দেখে যান। কারণ এটার সাথে কিন্তু আমাদের কোনো যোগাযোগ নেই, আমরা জাস্ট বিচ থেকে ঘরে ঢুকলাম ডিনার করে, এসে দেখছি এরকম দেওয়ালে দাগ হয়ে গেছে। তো ওরা তো খুবই মানে সঙ্গে সঙ্গে ম্যানেজার বাবু আসেন এবং এসে দেখছে সত্যি সত্যি এরকম দাগ হয়ে গেছে। তো ম্যানেজার বলছে যে আপনারা কিছু করেননি তো, আপনার বাচ্চা মেয়ে রয়েছে, অনেক সময় বাচ্চারা কী করে দেওয়ালে পেন টেন দিয়ে বা পেন্সিল দিয়ে ওরকম দেয়ালে দাগ ঠাক কাটতে থাকে। বলছে দেখুন এর আগে আমাদের একটা পার্টি এসেছিল, তো তারা কিন্তু আমাদের বেডশিট থেকে শুরু করে দরজা ঠরজা এরকম তার যে বাচ্চা ছিল সেই রকম পেনের কালি ঠালি লাগিয়ে দিয়েছিল। তো তখন সন্দীপবাবুর ওয়াইফ বলছে আপনি কী এসব উল্টোপাল্টা বলছেন, আমার মেয়ে আমার সাথে ঘুরতে, আমাদের সাথেই ঘুরতে গেছিল এবং ওর কিন্তু ওরকম কোনো স্বভাব নেই, ও বাড়িতেও ওরকম কিছু করে না, দেয়ালে আঁকিবুকি কাটা লেখা এসব কিচ্ছু কিন্তু ও করে না, এরকম মানে দরজা ঠরজা সব ঠিক থাকে, আপনি এভাবে কেন বলছেন। তখন যাই হোক সেখানে একটা ছোটোখাটো বাকবিতণ্ডা হলো। তো উনি বললেন যে ঠিক আছে আমি মালিককে ছবি ছবি পাঠাবো, এরকম হওয়ার কথা নয়, এরকম বলে চলে যায়। এবার ওনাদের তো খুব মন খারাপ হয়ে গেছে, খুব বাজেও লাগছে। এবার মানে ঘরের মধ্যে দেখছে যে সেরকম কিছু তো ছিল না এবং কোনো কিছু চুরিও যায়নি, যেটুকু যা ছিল সেগুলো কিছু চুরিও যায়নি। এবার এসব আলোচনা করতে করতে মোটামুটি অনেকক্ষণ সময় হয়ে গেছে এবং তার মধ্যে মানে তখন প্রায় রাত 11টা 11:30 বাজে। তো সেই সময় না মানে মানে একটা অদ্ভুত রকমের চিৎকার, মানে সেই চিৎকারটা কীরকম চিৎকার সেটা মানে যেটা সন্দীপবাবু লিখেছেন ইমেলে, যে একটা ভয়ঙ্কর চিৎকার, মানে মরণ চিৎকার বলতে যেরকম লোকে অনেক সময় বোঝায় ঠিক সেরকম, মানে খুব ভয় পেয়ে গেলে বা খুব মারাত্মক কিছু হলে মানুষ যেরকম চিৎকার করে সেরকম একটা চিৎকারের আওয়াজ শোনে। এবং সেই চিৎকারের আওয়াজটা যখন শোনে তখন ওনার কিন্তু ঘুমোয়, তখন 11:30 বাজে, ওনার মেয়েও তখন জেগে, এরকম একটা চিৎকার পায়। এবার সেই চিৎকারটা শুনে না মানে
মানে ওনার মেয়েও খুব চমকে ওঠে, ওনারা তো চমকে ওঠে, ওনার মেয়েও খুব চমকে যায়। তো সঙ্গে সঙ্গে ওনারা মানে বারান্দায় এসছে, বা বারান্দায় এসে দেখছে যে বাইরে অন্য দুটো যে দুদিকের যে আর কি যে মানে রিসর্টের যে ছিল সেইখানে যারা আর কি থাকার কথা ছিল, তো তারা তো সেদিনই রাতে বেরিয়ে গেছে। ওই রাতটা ওনারা পুরো রিসর্টটার মধ্যে একা ছিল, প্রত্যেকটা আর কি বন্ধ। তো মানে ওনারা সাহসও পাচ্ছে না বেরোনোর, কিন্তু একটা মহিলার ওরকম চিৎকার শোনা গেছে। এবার যে চিৎকারটা শুনেছে, তো তখন না মানে ওনারা প্রচণ্ড ভয় পেয়ে যান যে চিৎকারটা কি করে শুনলো। এবার ঘটনা হচ্ছে যে ওই যে চিৎকারটা ওনারা শুনেছিল, সেই চিৎকারটা ঠিক কোথা থেকে এলো, কে করলো, কোন ভদ্রমহিলা এই চিৎকার করলো, সেটা ওসব ওনারা কিন্তু কিচ্ছু ক্লু পেল না। যাই হোক, তো ওনারা তারপরে ঘরের মধ্যেই ছিল, ঘর থেকে ওনারা বেরোয়নি। এবারে ওনারা শুনতে পাচ্ছে যে বাইরে থেকে আর কি দুটো মহিলা আর একজন পুরুষ মানুষের গলার আওয়াজ, একজন একটা একটু বয়স্ক ভদ্রমহিলার আওয়াজ, একজন অল্প বয়সী, তুলনামূলক অল্প বয়সী একটা মহিলার আর পুরুষ মানুষের আওয়াজ। তো ওনারা এত তখন ভয় পেয়ে গেছে, ওনার ম্যানেজারকে ফোন করেছে। ম্যানেজার বলছে যে দেখুন, এগুলো নিয়ে কান দেবেন না, আপনারা একদম সেফ একটা জায়গায় রয়েছেন। হতে পারে আশেপাশে অনেকে থাকে, আর এখানে অনেক রাত অবধি লোকজন ঘোরাফেরাও করে, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এবার ম্যানেজারকে ফোন করে তো কিছুই হলো না। এবারে ওনারা যখন ওই আওয়াজটা শুনেছে, তখন বুঝতে পারছে যে ওনাদেরই রিসর্টের পাশ দিয়ে কেউ হয়তো হেঁটে যাচ্ছে, আর যেহেতু ওটা পুরোপুরি গেটেড, ফলে যে আছে সে রিসর্টেই নিশ্চয়ই থাকছে। তো যখন ওনারা বাইরে বেরিয়েছে, তো দেখছে যে ওই যে একটা গ্রুপ এসছিল, সেই গ্রুপের তো পুরোপুরি বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো ওই গ্রুপের মধ্যে এক মানে তিনজন ছিল, একজন হাজবেন্ড ওয়াইফ আর তাদের মা। তো তার মায়ের পায়ে কিছু একটা কারণে মচকে গেছিল। তো সেই জন্য ওনারা মানে ওখানেই ডাক্তার দেখান, এবং ডাক্তারবাবু বলেন যে মানে পাটা এমনভাবে মচকে গেছে যে অ্যাটলিস্ট 12-13 ঘন্টা মানে পাটাকে একটু রেস্ট দিতে হবে, নাহলে অসুবিধা হবে। তো যেহেতু ওনাদের মানে অনেকটা দূরে যাওয়ার ছিল, তো সেই জন্য ওনারা ওই দিনটা এক্সটেন্ড করে দেয়। তো ওনারা আর কি মানে প্রচণ্ড ভয়, ওনাদের তিনজনেরই চোখে মুখে প্রচণ্ড ভয়। তো তখন ওনারা ওদের রিসর্টের সামনে এসে, মানে সন্দীপবাবুদের রিসর্টের সামনে এসছে। তো বলছে যে আপনারা, মানে সন্দীপবাবুই বলছেন যে আপনারা এই সময় বাইরে এরকম আপনাদের কি কিছু হয়েছে, কিছু কি সমস্যা? তো তখন না মানে ওই ভদ্রলোক বলছে একটু যদি গেটটা খোলেন, মানে গেটটা দেয়া ছিল, তো গেটটা খুলে দিয়েছে। তো খুলে দিয়ে ওরা ঢুকে মনে হচ্ছে যেন একদম ধরে প্রাণ পেল। তো তখন বলছে যে আসলে আমরা তো একটা গ্রুপে এসেছিলাম, তো আমার মায়ের আর কি এরকম পায়ে একটু চোট লাগে, তো ডাক্তার দেখিয়েছে। তো ডাক্তার বললেন যে এই অবস্থায় অন্তত 12 ঘন্টা গ্যাপ দিয়ে আপনারা জার্নিটা করুন। তো সেই জন্য আমরা ফিরিনি, ভাবলাম কালকের দিনটা থেকেই যাই। তো আজকের দিনটা সেই জন্য আমরা থেকেছি। তো ওনাদের যে রিসর্টটা, তো সেই রিসর্টে ঠিক উল্টো দিকে আর একটা রিসর্ট আছে, ঠিক আছে? মানে ওই রিসর্টে 5টার মধ্যেই একটা রিসর্টে উল্টো দিকে মানে একদম মুখোমুখি পড়ে। তো সন্দীপবাবুর যিনি আর কি ওয়াইফ, তো তিনি বলছেন যে হ্যাঁ জানি ওই রিসর্টটা ওরকম হয়, ওরকম একটা অপোজিটে আছে আপনাদের। তখন বলছে যে আমার মা রিসর্টের বারান্দাটায় ছিল দাঁড়িয়ে, তো উনি দেখেছেন, মানে উনি আর কি ওরা চোখের সামনে উনি দেখেন একটা মেয়েকে মারতে মারতে একটা পুরুষ মানুষ ছাদে নিয়ে গেছে, এবং ছাদে নিয়ে গিয়েও প্রচণ্ড মারছে। এবং সেটা দেখে ওনার মা না মানে তার ছেলের বউকে ডাকে যে দেখ দেখ এরকম কি একটা ঘটনা ঘটছে, এটা আবার কি, কাউকে একটা মেয়েটাকে তো বাঁচাতে হবে, মেয়েটাকে ছাদে কেন নিয়ে গিয়ে মারছে। তো বলতে বলতে উনি যখন ওনার মানে ছেলে আর ছেলের বউকে ঘটনাটা বলছে, বলতে বলতে নাকি মানে হঠাৎ করেই লোকটা মারা বন্ধ করে দেয়, এবং খুব সম্ভব লোকটা ছাদ থেকে নেমে চলে আসে, এবং মেয়েটা কিছুক্ষণ ছাদে একাই ছিল, মেয়েটার সাথে আর কোন ওই লোকটাকে দেখা যায়নি। এবং যখন মানে ওই ওনার ছেলের বউ বললো যে হ্যাঁ ওদের মধ্যে হয়তো কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে, যদি এরপরে যদি কিছু বলে তাহলে আমরা মানে ওদের রিসর্টটা নক করতে পারি। তো এরকম যখন কথাবার্তা বলছে, বলতে বলতেই নাকি মেয়েটা নিজে থেকেই ওখান থেকে একটা ঝাঁপ মারে ওই রিসর্ট থেকে, এবং ওই সময় ওই যেটা চিৎকারের আওয়াজ পেয়েছিল, সেটা হয়তো ওই আওয়াজটাই হবে। এবার এটা দেখে ওনারা এত ভয় পেয়ে গেছে, ওনারা না ওখান থেকে বেরিয়ে যায়। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওখান থেকে যে ঝাঁপ মেরেছে সেটা কিন্তু ওই তিনজনেই দেখেছে, তিনজনেই দেখে, কিন্তু তিনজনে যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু মেয়েটাকে আর দেখেনি। মানে মেয়েটা পড়লো সেটা দেখেছে, কিন্তু এসে যখন নিচে সামনে থেকে এসে তখন দেখছে বিল্ডিংটা পুরো বন্ধ, আলো বন্ধ, ওই রিসর্টে কেউ নেই, এবং নিচেও কেউ পড়েনি। এটা দেখে ওরা প্রচণ্ড ভয় পায়, এবং ভয়ে ওরা এদিকে ওরা বুঝতে পেরেছে যে এই রিসর্টটায় লোকজন আছে, তো ওরা সেখানটা চলে আসে।
যাই হোক, তো সারা রাত এইসব নিয়ে প্রচুর কথা হলো। সিকিউরিটি ছেলেটাকে ডাকা হলো, ম্যানেজারকে ফোন করা হলো, ম্যানেজার তো কোনো পাত্তাই দিল না। সিকিউরিটি ছেলেটা বলল যে মানে আমি এরকম অনেক আওয়াজ টাওয়াজ শুনি, কিন্তু আমাকে ম্যানেজার বলেছে এসব কিচ্ছু না, তো আমি ওসব কান দিই না। আর ও মানে নিজের মতো আর কি ঘুমোয়, রাত 9টার পরে ওকে ডাকলেও আর কি ওঠে না, এরকম টাইপের। যাই হোক, তো তারপরে ওনারা তো পরের দিন সকাল সকাল ওখান থেকে দুটো ফ্যামিলিই বেরিয়ে যায়। এবং আরও মানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে যে যার মারফত আর কি ওনারা এই বুকিংটা করেছিল, তো সন্দীপবাবু পরে তার সাথে যোগাযোগ করে, বলে যে আপনি কি বাড়ি দিয়েছেন, আপনার যে বললেন যে আপনার একজন পরিচিত সে আপনার আত্মীয় হয়। তো তখন বলছে যে হ্যাঁ, কিন্তু বলছে যে আমাদের এরকম এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, আমাদের সাথে একজন ছিল, আমরাও আওয়াজটা শুনেছি, একজন ওরকমভাবে ছাদ থেকে ঝাঁপ মারলো। তো পরবর্তী সময় ওই ওরা জানতে পেরেছিল যে ওই যে জমিটা ছিল, ওই জমিটা না মানে বহু বছরের একটা ডিসপুটেড ল্যান্ড ছিল। ঠিক আছে, এটা ডিসপুটেড ল্যান্ড ছিল, এবং সেই জমিটা বহু বছর ধরে যেহেতু আইনি জটিলতার মধ্যে ছিল, সেটাকে কেউই ব্যবহার করতে পারেনি, মানে অনেকগুলো শরিক ছিল, তারপরে সেটা নিয়ে অনেক আইনি ঝামেলা হয়। এবং তার আগে নাকি যখন ওই আইনি ঝামেলার থেকে যখন নিষ্পত্তি হয়, তার আগে নাকি এটা শোনা গেছিল যে কেউ বা কারা ওখানকারই যারা আর কি শরিক ছিল তাদের মধ্যেই কোনো মহিলাকে মারধর করে নাকি ওখানে খুব মানে বাজে রকমভাবে তাকে মারধর করা হয়, মারধর করে তাকে ফেলে দেওয়া হয়। এবার তারপরেও বহু বছর কেটে গেছে, আইনি ব্যাপার জটিলতাগুলো মিটে গেছে, তো তারপরে ওই ওনার যে আত্মীয় যে ইউকেতে থাকে, তো তিনি জমিটা কিনেছিলেন, তাও সেটাও অনেক বছর আগে। তো তারপর থেকে মানে উনি বলেন যে মানে এই ঘটনাটা ওনারা বলেন যে দেখুন, আপনারা কোনো কাস্টমারকে দেওয়ার আগে না এইসব ব্যাপারগুলো একটু অ্যাওয়ার করে দেবেন, কারণ এটা কিন্তু খুব বাজে ব্যাপার, খুব ডেঞ্জারাস ব্যাপার, যে চোখে দেখে তার কিন্তু খুব মানে অস্বস্তি হয়। তো এরপরে নাকি ওই রিসর্টটার 1-2 বছর ছিল, তারপরে একটা বড় কোম্পানিকে কিন্তু পুরো জমিটা ওই ভদ্রলোক কিন্তু মানে পুরো রিসর্টটাই মানে বেচে দেয় তার কাছে, এবং তারপরে তারা সেই কোম্পানি আরও পাশের কিছুটা জমি কিনে সেটাকে রিমডেলিং করে মানে এখন সেটা ভেঙে চুরে আর ওই পুরনো কনস্ট্রাকশন নেই, সেখানে অনেক বড় একটা অনেকগুলো আর কি হোটেল হয়ে গেছে, রুম হয়ে গেছে, সেটা আর নেই। কিন্তু ওই যে অভিজ্ঞতাটা ওনাদের হয়েছে সেটা কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর অভিজ্ঞতা, এবং ওই 3টে রাত যে ওনারা ছিল, 3টে রাতের একটা রাতও কিন্তু ওনারা ঠিকমতো ঘুমোতে পারেননি। তো এটাই ছিল সেই সত্যি ঘটনাটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভয়ের লেগেছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওগুলো প্লিজ একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।